এই যে মর্মান্তিক ঘটনা ঘটলো 25শে ফেব্রুয়ারি 2009-এ। আমার হাত থেকে ফোনটা নিয়েই ওরা আমাকে টেনে মানে আপনি হিঁচড়ে বার ফোনে করে। আপনার স্বামীর সাথে আপনি ফোনে কথা বলছিলেন যখন তারা আপনাকে খুঁজে বের করে ওয়ারড্রোব থেকে। জি, আপনাকে যখন এই আ আপনার বাসায় এই হামলাগুলো হয়, আপনাকে টানা-হেঁচড়া করা হয়, তখন আপনি হিন্দি ভাষা শুনেছেন। ওরা তখন বলছে যে আ পাকিস্তানি বাচ্চা একটাকেও বাঁচিয়ে রাখবো না। হ্যাঁ? হুম, এই হুম। কথাগুলো ছিল ওদের হিন্দিতে। মানে বিষয়টা কি যে আপনাকে একটি লাশ দিয়ে বলছে যে এটাকে আপনার হাসব্যান্ড হিসেবে অ্যাকসেপ্ট করার জন্য। আচ্ছা, আর ডিএনএ টেস্ট মিলছে না আরকি। পুরাটা সময় মারতে নিয়ে গেছে। কিন্তু উনাকে আমি মারতে দেখিনি। আপনি কি ওই লুঙ্গি পরা আর্মি অফিসারের নাম বলবেন আমাদেরকে? উনার নাম মেজর মোকাররম। আচ্ছা। আপনি হাজী মকবুলের কথা বললেন। হাজী মকবুল আওয়ামী লীগের সাবেক এমপি, তৎকালীন এমপি এবং আপনি সাবেক আর্মি চিফ জেনারেল আজিজের কথা বললেন। তার ভাই শীর্ষ সন্ত্রাসী জোসেফ, তার কথা বলছেন? জি। জি, আপনার তো স্বামী এই ২ জনকেই ধরার ক্ষেত্রে ইন্সট্রুমেন্টাল ভূমিকা ছিল অপারেশন ক্লিন হার্টের সময়। জি, 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 এবং জি। তারপরে তাকে থ্রেট দেয়া হয় যে ওদের আপনার স্বামীর মানে কোন অস্তিত্ব থাকবে না এই ঘটনার কনসিকুয়েন্স এ, জি। তাই তো? বিডিআর এর কোনো স্নাইপার নাই। তো আপনার বিডিআর এর সৈনিককে হুম, হুম। বিএসএফ মেরে ফেলেছিল। হ্যাঁ? তো তখন আমির হোসেন আমু, হ্যাঁ? উনি ডাইরেক্ট আমার হাসব্যান্ডকে বারবার থ্রেট করেছে। ইন্ডিয়ার প্রত্যক্ষ পরিকল্পনায় এবং প্রত্যক্ষ অংশগ্রহণে এই বিডিআর এর এই হত্যাকাণ্ডটি হয়। আপনারও কি তাই মনে হয়? ও ৪ টা ওয়ার্ড বলেছিল তো। লাস্টের কথা ছিল এনএসজি। আমি তখন এনএসজি কাকে বলে এই জিনিসগুলা জানি না। এটা এনএসজি না, আমি বলছি এটা কি? হুম, হুম, তখন ও আমাকে বলেছে ইন্ডিয়ান্স, ইন্ডিয়ান্স। এই হুম, হুম। কথাটা কিন্তু তানভীর আমাকে বারবার বুঝিয়ানোর চেষ্টা করেছে খুব শর্ট টাইমে। ৬ আগস্টের পরে যেই তদন্ত কমিশন গঠন করা হয়। এই তদন্ত কমিশন কেমন তদন্ত করছে বা তার প্রতি আপনার আস্থা আছে কিনা? আমার এখন পর্যন্ত আস্থা আছে। আর তদন্ত শেষ হওয়ার পরে আসলে বুঝতে পারবো। যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ থেকে যে যেখান থেকে বসে আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি ডেমোক্রেসি অ্যান্ড জাস্টিস শো উইথ শোয়েব আহমেদ। আমি আপনার হোস্ট শোয়েব আহমেদ। আজকে আমরা আলাপ করব বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক এবং স্বাধীনতোত্তর বাংলাদেশের সবচেয়ে আলোচিত ঘটনা বিডিআর হত্যাকাণ্ড। সেই হত্যাকাণ্ডে যেই শহীদ পরিবারের সদস্যরা আছেন এবং যেই ৫৭ জন অফিসার শহীদ হয়েছেন, তাদের একজন পরিবারের সদস্যের সাথে আজকে আমাদের এই আলোচনা। আজকে আমরা আলাপ করার চেষ্টা করব যে প্রত্যক্ষদর্শীর বর্ণনায় তারা এই ঘটনাটাকে কিভাবে দেখেছেন। আম আ তাদের এই যেই মর্মান্তিক এক্সপেরিয়েন্স তার কিছু একটা অংশ আমরা নিয়ে আসার চেষ্টা করব। আমাদের সাথে আছেন তাসনুবা মাহা। তিনি শহীদ মেজর তানভীর হায়দার নূরের সহধর্মিণী। তাসনুবা মাহা, আপনাকে আমাদের ভার্চুয়াল স্টুডিওতে স্বাগতম। জি, ধন্যবাদ। ১ম এই আমি আপনার কাছে একটু চলে যাচ্ছি যে আম আ এই যে মর্মান্তিক ঘটনা ঘটলো ২৫শে ফেব্রুয়ারি ২০০৯ এ। আপনি কি আপনার এক্সপেরিয়েন্স থেকে আমাদেরকে বলতে পারবেন সেদিন আ আ কিভাবে আপনি এই ঘটনাটা সম্পর্কে জেনেছিলেন? আপনি কোথায় ছিলেন? এবং আপনার স্বামীর সাথে আপনার ফোনে কোনো কথা হয়েছিল কিনা ঘটনার ঠিক আগে? আমি ২৫ ফেব্রুয়ারিতে আমার হাসব্যান্ডের সাথে ছিলাম পিলখানাতে। আমরা যেই বাসাটায় ছিলাম সেটা ছায়ানীর নামের একটা বাসা, ৩ রুমের। ১ম রুমটায় আমরা ছিলাম। আমার হাসব্যান্ড ৭:৩০ পরে ৭:৪২ এর দিকে বের হয়ে গিয়েছিল বাসা থেকে। তো তারপরে প্রায় ৮:৩০ আহ একটু আগে পরে গন্ডগোলের মতো শুরু হয়। এই আর কি। তারপর মানে খুব নয়েজের মতো শুরু হয়ে যায়, যেটা হচ্ছে আমি তার সাথে সংসার করা অবস্থায় কখনো এই ধরনের নয়েজ শুনিনি। তো এই আর কি আমার প্রথম অভিজ্ঞতা সেদিন, যে নয়েজের সূত্রপাত। তারপরে ধীরে ধীরে সেটা
গোলাগুলির পর্যায়ে পৌঁছায়। আর একসময় 9টার পরে আমার হাজবেন্ডের সাথে আমার প্রথম ফোনে কনভারসেশন হয়। আর লাস্ট কনভারসেশন হয় হচ্ছে 10:30টার পরে। তো যখন আমার সাথে আচ্ছা। আমার হাজবেন্ডের কনভারসেশন চলতে থাকে শেষ সময়, তখন একটা পর্যায়ে ও আমাকে বলছিল যে আহ, তখন আমরা আসলে খাটের নিচে ছিলাম, লুকিয়েছিলাম আমার দুটো বাচ্চাকে নিয়ে। তখন ও আমাকে বলছিল খাটের নিচে না থেকে আমাদের রুমে একটা ওয়ার্ড্রোব ছিল, সেটা হচ্ছে বিডিআরেরই ওয়ার্ড্রোব। তখন ও বলল যে ওটার ভিতর থেকে জিনিস বার করে তুমি ওখানে বাচ্চাদেরকে নিয়ে ঢুকে যাও। ওই সময়ই আমরা ঢুকে আমার বাচ্চা দুটাকে নিয়ে আমি ওয়ার্ড্রোবের ভিতরে চলে গেলাম। তার কিছুক্ষণের মধ্যেই, মানে এর আগে একবার আমার বাসার বারান্দায় ওরা খুঁজে চলে গেছে। তো আমাদের যে 3টা রুমের বাসা ছিল, 3 রুমে 3টা অফিসারের থাকার মতো বাসা সেটা। তো পরপর 2টা রুমে 2জন অফিসার ছিল, আমরা আর মাঝের রুমটায় ছিল ইকবাল ভাই। থার্ড রুমটা আমি লক করাই দেখেছিলাম, হ্যাঁ। আগের দিন পরের দিন সকাল পর্যন্ত, মানে 25 তারিখ পর্যন্ত। তো যাই হোক, আমার ওয়ার্ড্রোবে থাকার সময় হঠাৎ করে প্রথমবার তো খুঁজে চলে গেল যখন আমি খাটের নিচে। বাট আমি যখন ওয়ার্ড্রোবের ভিতরে, তখন হচ্ছে আমার কথা চলা অবস্থায় আমার দরজা ভেঙে লোক ঢুকে গেল, হ্যাঁ। আম, ঢুকে মনে হলো যে তারা মানে বুঝতেই পেরেছে যে ঘরের মধ্যে কেউ আছে, হ্যাঁ। তো হুম, হুম, হুম। মানে আমার দরজাটা খুললো, খুলে আমাদেরকে আমার কাছ থেকে প্রথমেই আমার তুমি কথা বলা অবস্থায় ছিলাম। আমার হাজবেন্ড যে লাস্ট পর্যন্ত, মানে যে 4টা কথা মানে যে কথাগুলো বলছিল তার মধ্যে 4টা কথা বলেছিল লাস্ট, এর মধ্যে আর আমি কিছু শুনতে পারিনি। শেষ কথার মধ্যে আমার হাত থেকে ফোনটা নিয়েই ওরা আমাকে টেনে মানে আপনি হিঁচড়ে বার ফোনে করে। আপনার স্বামীর সাথে আপনি ফোনে কথা বলছিলেন যখন তারা আপনাকে কথা বলা খুঁজে বের করে অবস্থায়, ওয়ার্ড্রোব জি। থেকে। হ্যাঁ, প্রথমে যখন আমি খাটের নিচে ছিলাম তখন কিন্তু আমার বারান্দায় ওরা একবার হেঁটে চলে গেছে, হ্যাঁ। তো ওই সময়ে কিন্তু হুম, ওরা হুম, আমার বাসাগুলো এরকম 2টা দরজা রুম, ওখানে বোঝার উপায় নাই যে বাসার ভিতরে কেউ আছে, হ্যাঁ। তো ওরা হেঁটে চলে গেছে। চলে যাওয়ার পরে যখন, তখন আমাদের কথা হচ্ছিল না। তারপরে এক পর্যায়ে ও আমাকে জি। যখন ফোনে কথা হচ্ছে লাস্ট টাইম, তখন ও আমাকে খাটের নিচ থেকে বলল যে তুমি ওয়ার্ড্রোবের জিনিসগুলো খালি করে ওখানে ঢুকে যাও। তো এই সময় ওর সাথে কথা বলা অবস্থায় আমি ওয়ার্ড্রোবে ঢুকে যাই। ওই সময় আমার রুমের দরজা ভেঙে ওরা ঢুকে পড়ে। ঢুকে আমাদেরকে আর কি, আমার দুটা বাচ্চা আমার কোলে ছিল, আমাকে টেনে বার করে আমার কান থেকে সবার আগে মোবাইলটা নিয়ে নেয় ওদের কাছে। নিয়ে দেখি জিনিসপত্র ভাঙচুর করছে, আর আমাকে একটা টান দিয়ে বের করে বাইরে, হ্যাঁ, ছুঁড়ে ফেললো আর কি। তো এটা আর কি প্রথমেই এই ব্যাপারটা। আপনার সন্তানদের বয়স কত তো ছিল তখন? আমার বড় ছেলেটা 2.5 বছরের মতো, আর ছোট ছেলেটা প্রায় প্রায় 10 মাস এরকম ছিল। আচ্ছা। আম আ আ এ আপনি আপনার আগের ইন্টারভিউতে এবং অনেকগুলো বক্তব্যে আপনি একটি সিগনিফিক্যান্ট কথা বলেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে, আপনাকে যখন আ আপনার বাসায় এই হামলাগুলো হয়, আপনাকে টানা-হেঁচড়া করা হয়, তখন আপনি হিন্দি ভাষা শুনেছেন। বিষয়টা কি আমাদেরকে আরেকটু খুলে বলবেন? যে কখন হিন্দিতে কি শুনেছেন? আসলে আমার রুমে যারা ঢুকেছিল, তো ওরা তখন ওই অবস্থায় কি কথা বলছিল কি হচ্ছিল ওগুলো তো আমার, ওই অবস্থায় আমি অত কথাও কি বলেছিল কিনা এটাও আমার অত ইয়ে নাই। কিন্তু আমাকে যখন বাইরে টান দিয়ে ফেলে, তো ফেলার পরে বাইরে কিছু লোক ছিল, হ্যাঁ। আহ, প্রথমে যখন যারা ঢুকে তারা প্রবাবলি 6 থেকে 8 জন বা 7 থেকে 8 জন ছিল, হ্যাঁ। হু, হু, তো সবাই ড্রেসে ছিল, একজন ছিল হচ্ছে ইউনিফর্ম ছাড়া, লুঙ্গি পরা একজন ছিল। আর যখন বাইরে ফেললো তখন হচ্ছে 3 জন লোক ছিল যারা আমার কাছ থেকে আমার বাচ্চাদের টেনে নিল, হ্যাঁ। তো তখন আমি দেখি যে হু, হু, টেনিস গ্রাউন্ডের ওখানে আরো কতগুলা বাচ্চা দাঁড়ানো আছে যারা বড়, আহ হু, দশ হু, 10 প্লাস হবে আর কি, হ্যাঁ।
10+ থেকে 15 এর ভিতরে বাচ্চাগুলোর বয়স, কয়েকটা বাচ্চা দাঁড়ানো। তো আমার যতটুকু মনে পড়ে, আমার বাচ্চাগুলোকে টেনে বললো ওদেরকে বুঝতে পারছে না ছেলে নাকি মেয়ে। ওরা তখন বলছে যে আহ, পাকিস্তানি বাচ্চা একটাকেও বাঁচিয়ে রাখবো না। হ্যাঁ, হুম, এই হুম। কথাগুলো ছিল ওদের হিন্দিতে। মানে এতক্ষণের কনভারসেশনে কি বলছে আমার মাথায় নাই, বাট ওই সময়টুকু আমি খেয়াল করলাম যে এটা হিন্দিতে বলছে। ঠিক ওই মুহূর্তের মধ্যে আবার আমার রুমে যে রাত ঢুকেছিল, জি। ওদের মধ্যে থেকে ওরা একটু মানে বাজে টাইপের আচরণ করতে থাকে আমার সাথে। তো এদের কথাবার্তা আবার বাংলায় চলছিল। জি। হ্যাঁ, তো তার মানে তখনই হচ্ছে আপনাকে আপনাকে যখন যারা রুমে ঢুকে আপনাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যায় রুমের বাইরে, তারপরে আপনি দেখেন ৩ জি, জন মানুষ দাঁড়িয়ে আছে, ৩ জন লোক দাঁড়িয়ে আছে। তো তারা ওরা যখন ওরা আপনার বাইরে, বাচ্চা ওরা হ্যাঁ, বাইরে ছিল। ওরা বাইরে ছিল। তারা যখন বুঝতে পারছে না যে বাচ্চারা ছেলে না মেয়ে, তখন ওরা হিন্দিতে বলছে যে পাকিস্তানি বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখবো না। তাই তো? জি, 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 ওরা হচ্ছে আমার বাচ্চাদের প্যান্টটা খুলে দেয়। হ্যাঁ, তো এরা ছিল হচ্ছে যে বাইরে যে কতগুলা ছেলে বাচ্চা দাঁড়ানো ছিল টেনিস গ্রাউন্ডের ওখানে, ওদের সাথে ছিল দাঁড়ানো। হ্যাঁ, তো হুম, 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 ওখানে হুম। ওখানে হচ্ছে যেটা বুঝলাম যে আমার বাচ্চাদেরকে নিয়ে ওরা বলছে যে ছেলে বাচ্চা কাউকে বাঁচিয়ে রাখবো না। আর এই যে এদিকে যারা বাংলা কথা বলছে, তারা বলছে যে এতদিন তো তোরা পাকিস্তানি বাচ্চা পয়দা দিছিস, এখন থেকে তোদের পেটে বিডিআর এর বাচ্চা পয়দা দিতে হবে। হ্যাঁ, তো এই এই কথাটা সময় বাংলায় বলেছে। এটা এটা বাংলায় বলেছে। আর এই লোকগুলো আবার আমার রুমে ঢুকেছিল। হ্যাঁ, তো হুম, হুম। এটাই আর কি। আর একজন যে আপনার ইয়ে ছিল, ওই যে আম, লুঙ্গি পরা ছিল, তো উনি আসলে আমার কাছে এতদিনের মধ্যে অনেক কিছু তো শুনছি দেখছি আমি। তখন কি বলবো, এখন আমি খুব আপসেট যে আমি পরবর্তীতে জেনেছি উনি আমাদের একজন আর্মি অফিসার ছিলেন। কারণ উনাকে স্যার বলছিল কিন্তু আমার সাথে অনেক বাজে আচরণ করছিল। মানে এটা আসলে খুব এটা আর কি তখন বুঝিনি, বাট আস্তে আস্তে আমার কাছে খুব খারাপ লাগে এই জিনিসটা যখন মনে হয়। যারা বিডিআর এর এটা আর কি। ইউনিফর্ম পরা ছিল তারা তো বিডিআর এর সৈনিক সম্ভবত। আর আপনি বলছেন লুঙ্গি পরা যে ভদ্রলোক ছিলেন উনি একজন আর্মি অফিসার ছিলেন। জি, এটা পরে হচ্ছে টিভিতে উনি দেখাচ্ছিলেন যে কোন দিক দিয়ে ধরে নিয়ে গিয়েছে, কোয়ার্টার গার্ড এগুলো দেখাচ্ছিলেন। এটা আবার লাস্ট অক্টোবর কিংবা নভেম্বরে 2024-এ আমি উম, মিরপুর টিওএইচএস এর একটা শপিং কমপ্লেক্স আছে, ওটার উপর তলায় গিয়েছিলাম। তো ওখানে একটা বড় রুফটপে একটা রেস্টুরেন্টের মতো আছে। ওখানে যাওয়ার পরে জানলাম যে ওখানে ওনার একটা রেস্টুরেন্ট আছে। আমাকে দেখার পরে আম, আমার সাথে যারা ছিলেন, আহ উনাদের সাথে মানে যারা গিয়েছেন উনারা আর আমরা একসাথে যাইনি ওখানে। আমার সাথে উনার মানে যারা গিয়েছেন উনারা এবং আমরা দুই ভাবি গিয়েছি। আমাদের যখন মানে কথাবার্তা হচ্ছে, আহ হঠাৎ করে সেই ভদ্রলোক এসে আমাকে দেখে, আমার পরিচিত যাদের সাথে আমি কথা বলছি আরেকজন আপুর সাথে, সেই আপুকে আমার ব্যাপারে জিজ্ঞেস করেছে। হ্যাঁ, তো ওই আপু কি বলেছে আমি জানি না। তো এই সময় সেই ভদ্রলোক যে আমার রুমে গিয়েছিল, উনি ওই ফ্লোরের মেন সুইচটা অফ করে দিয়েছে। দিয়ে জি। উনি চিৎকার চেঁচামেচি শুরু করেছে। তো আমি আসলে আমি আর আমাদের আরেকজন শহীদ ফ্যামিলির ভাবি ছিলেন, আমরা দুজনে একটু ভয় পেয়ে ঘাবড়ে গিয়েছিলাম আর কি। হ্যাঁ, তো যাই হোক কিছুক্ষণ পরে সুইচটা অন হয়, কিন্তু পরবর্তীতে মানে জানলাম যে এটাই উনার রেস্টুরেন্ট বা মানে সবকিছুই আর কি। ব্যাপারটা এরকম ছিল যে আমার কাছে মনে হয়েছে যে এই যে এত বছর পর, তখন প্রায় 15.5 বছর পর উনার সাথে আমার এই প্রথম দেখা হলো। উনাকে আমি কিছু বলিনি, উনার সাথে আমার কোনো কথাবার্তা হয়নি, বাট আমাকে দেখে উনি কেন এরকম আচরণ করলো বা উনার কাছে হুম। আমি যাইনি। হ্যাঁ, এটাও আমার আসলে কোনো ধারণা নাই। যে আমরা আমরা এই বিষয়টা আরেকটু পরিষ্কার হয়ে নেই। সেটা হচ্ছে যে এতদিন পর্যন্ত যেটি ধারণা ছিল সবার সেটা হচ্ছে যে বিডিআর এর সাধারণ সৈনিকরা বা বিপথগামী সৈনিকরা এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু আপনি বলছেন যে সেখানেই এই ঘটনা ঘটার সময়ই আপনি একজন আর্মি অফিসারকে লুঙ্গি পরা অবস্থায় দেখেছেন।
তার মানে কি আর্মি অফিসাররাও এই ঘটনার সাথে পরিকল্পনায় ছিল বা যুক্ত ছিল? এটা তো আমি আসলে বলতে পারবো না। হ্যাঁ, এই সম্পর্কে আমার ধারণা নেই, কিন্তু আমার রুমে যখন ঢুকেছিলেন তখন তো আমি বললাম যে একজন লুঙ্গি পরা লোক ছিলেন, কিন্তু মানে ওই লুঙ্গি আমার পরা লোক সাথে লুঙ্গি পরা লোক ওদেরকে কি মানে নির্দেশ দিচ্ছিলেন বা তাদের সাথে ছিলেন, না না, তাকেও বন্দি করে আনা হয়েছিল? বন্দি করে এনেছিল কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার সাথে যখন বাজে বিহেভ করছিলেন তখন উনি বলল যে খোলা আকাশের নিচে মহিলার গায়ে হাত দেওয়া যাবে না। হুম, হুম। হ্যাঁ, তখন এই বাংলা ভাষায় যারা কথা বলছিল তারা বলল স্যার। জি। হ্যাঁ, তো মানে আমি যে আবার বিষয়টা আপনাকে আপনার কাছে জানতে চাই যে আপনার কি মনে হয়েছে যে এই লুঙ্গি পরা আর্মি অফিসার উনি কি এদের সহযোগী নাকি তাকেও ক্যাপচার করে নিয়ে এসেছে? আপনার কাছে কোনটা মনে হয়? এখন ক্যাপচার করে যদি নিয়ে আসে তাহলে আমার সাথে মিসবিহেভ হওয়ার পর আমাকে মিসবিহেভ করছে, আমাকে তুই তোকারি করছে, আমার সাথে অশালীন আচরণ হচ্ছে, আর ওনাকে স্যার বলছে। রাইট। হ্যাঁ, কারণ আমি কোয়ার্টার গার্ডে যখন গিয়েছি আমি দেখেছি অফিসারদেরকে তুই বলছে, অফিসারদেরকে আমাদেরকে যেরকম মারধর করেছে উনাদেরকেও একইভাবে মারধর করেছে। কিন্তু আমার চোখে পড়েনি উনাকে যে মেরে আমাদের যখন নিয়ে যাচ্ছে লাইন ধরে এত বেশি মেরেছে আমাদেরকে। হ্যাঁ, আরো অফিসারের মিসেসরা ছিলেন, আরো অফিসার ছিলেন আমাদের ওই সময় থেকে যখন কোয়ার্টার গার্ডে নিয়ে যায় পুরাটা সময় মারতে মারতে নিয়ে গেছে, কিন্তু উনাকে আমি মারতে দেখিনি। আপনি কি ওই লুঙ্গি পরা আর্মি অফিসারের নাম বলবেন আমাদেরকে? উনার নাম মেজর মোকারম। উনি উনি এখনো আছেন, কোথাও আছেন বা রেস্টুরেন্ট বিজনেস করছেন বলে আপনি বলছেন, তাই তো? হ্যাঁ, উনি মিরপুর ডিভাইসেস এর শপিং কমপ্লেক্সে রেস্টুরেন্ট বিজনেস করছেন বলে আমি জানি আর কি। আমি তো বললাম যে আমি লাস্ট 2024 এর অক্টোবর অথবা নভেম্বরে গিয়েছিলাম, সেদিনই ওনাকে ওখানে দেখেছি। আচ্ছা, ঠিক আছে। এটি খুব ইন্টারেস্টিং একটি ঘটনা যে এই ১ম সম্ভবত আমি নিজেও ব্যক্তিগতভাবে শুনলাম যে কোনো আর্মি অফিসার এই ঘটনার সাথে আম জড়িত থাকার একটি তথ্য আপনি আমাদেরকে দিলেন। আম একটি একটি ইনফরমেশন অনেকেই জানতে চান। সেটি হচ্ছে যে বাংলাদেশ আর্মি তো একটি আ বৃহৎ সংগঠন। এখানে অনেক অফিসাররা আছেন। যেই অফিসারদেরকে ২৫শে ফেব্রুয়ারি ২০০৯ এ শহীদ করা হয়, আ তাদেরকেই কেন সিলেক্ট করা হয়? এই ৫৭ জনকেই কেন সিলেক্ট করা হয়? আমরা যদি আপনার স্বামীর কথা বলি, শহীদ মেজর তানভীর হায়দার নূর। আপনার কি কোনো আইডিয়া আছে যে উনাকে কেন বিডিআর এ করা হয়? আমরা শুনেছি যে উনার বিডিআর থেকে পোস্টিং অন্য কোথাও হয়েছিল। কিন্তু তারপরেও উনাকে এই বিডিআর এর ওই দিনটাতে ওই জায়গাতে তাকে রাখা হয়। এই বিষয়ে কি বলবেন? আসলেই কি তাই? এবং আপনার কি মনে হয় উনাদেরকে বা আপনার স্বামীকে কেন টার্গেট করা হয়েছে বলে আপনি মনে করেন? ভাই আসলে বলতে গেলে অনেক পুরানো জিনিসগুলা টানতে হয়। যেমন আম, আমি আসলে যেহেতু অফিসার শহীদ হয়েছেন, আমি যদি এই ব্যাপারটা টানি, এজন্য আমি এই ব্যাপারটা উজ্জ্বল রাখতে চাচ্ছি। হ্যাঁ, আম, যেহেতু শহীদ অফিসারের বিষয় এই জন্য আমি উজ্জ্বল রেখে কথা বলতে চাচ্ছি। আম, এর পরের থেকে বলতে চাচ্ছি। হ্যাঁ, তো জি। মনে মনে করেন অপারেশন ক্লিন হার্ট যখন হয়, আহ, তখন হচ্ছে আমার হাজবেন্ড কিছু অপারেশন করেছিল, তখন তো মনে করেন 2000 মানে যখন অপারেশন ক্লিন হার্ট চলে তখন তো বিভিন্ন রকমের সন্ত্রাসী ধরা হয়েছিল। হ্যাঁ, হুম, হুম। তো ওই সময় ও খুবই জুনিয়র ছিল, লেফটেন্যান্ট ছিল। ওর মতো আরো অনেক সিনিয়র জুনিয়র অফিসাররা অনেক দুর্ধর্ষ লোকদেরকে ধরেছিল। তো এই সময় আমার হাজবেন্ড হচ্ছে হাজী মকবুলকে ধরার সময় ওকে অনেক থ্রেট করা হয়েছিল। তবে আপনার পরবর্তীতে যে চিফ হয়েছিলেন জেনারেল আজিজ, তো হুম, হুম। উনার ভাইকে ধরার জন্য ওরা আমার হাজবেন্ডরা যেই ক্যাম্পটায় ছিল মোহাম্মদপুরে, ফিজিক্যাল স্কুল বলে একটা ক্যাম্প আছে, হুম, হুম। ক্যাম্প হয়েছিল। তো ওইখানে সম্ভবত ওরা ধরতে গিয়েছিল বা ধরেছিল। তো সেই সময় ওদেরকে যে থ্রেট করা হয় যে ওদের কোনো অস্তিত্ব থাকবে না। তো আচ্ছা। এই আপনি হাজী মকবুলের কথা বললেন। হাজী মকবুল আওয়ামী লীগের সাবেক এমপি, তৎকালীন এমপি এবং আপনি সাবেক আর্মি চিফ জেনারেল আজিজের কথা বললেন। তার ভাই শীর্ষ সন্ত্রাসী জোসেফ, তার কথা বলছেন? জি,
জি, আপনার তো স্বামী এই দুইজনকেই ধরার ক্ষেত্রে ইনস্ট্রুমেন্টাল ভূমিকা ছিল অপারেশন ক্লিন হার্টের সময়। জি 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 এবং জি তারপরে তাকে থ্রেট দেয়া হয় যে ওদের আপনার স্বামীর মানে কোনো অস্তিত্ব থাকবে না এই ঘটনার কনসিকুয়েন্স, জি তাই তো? আর জি। হ্যাঁ, জি আরেকটা জিনিস হচ্ছে আমার হাজবেন্ডের যে সিও ছিলেন তখন লেফটেন্যান্ট কর্নেল এনায়েত ভাই, হ্যাঁ। হুম, তো হুম। এনায়েত ভাইও কিন্তু পিলখানাতে শহীদ হয়েছেন। হ্যাঁ, এনায়েত ভাইকেও খুব মানে এমন ভাবে মেরে ফেলা হয়েছে, ওটা মানে চিন্তা করা যায় না। তো এই একই ঘটনায় কিন্তু এনায়েত ভাইকেও খুব অত্যাচার করে মারা হয়েছে, হ্যাঁ। তো এই একই থ্রেট কিন্তু ভাইকেও দেয়া হতো, হ্যাঁ, কারণ ভাইয়ের আন্ডারেই এই জুনিয়র অফিসাররা কাজ করতো। হুম, হুম। তো এটাই তো আপনাকে আমি বললাম যে প্রথমে ছিল এটা অপারেশন ক্লিন হার্টের সময়, ওই সময় হচ্ছে আমার সাথে তো আমার হাজবেন্ডের বিয়ে হয়নি, হ্যাঁ। তো হুম, এইগুলো আমি শুনেছি আমার সাথে যখন তার পরে আমার হাজবেন্ডের বিয়ে হয়। আমার হাজবেন্ড তখন ছিল হচ্ছে 36 AD-তে রাজেন্দ্রপুরে। ক্লিন হার্ট শেষ হওয়ার পরে যখন আমাদের মানে বিয়ের পর আমরা যশোরে চলে যাই 38 AD-তে, তখন ওই ক্লিন হার্ট নিয়ে সব জুনিয়র অফিসাররা গল্প করতো বা হুম, বিভিন্ন হুম। কথাবার্তা হতো। ওই সময় আমি এই থ্রেটের কথাগুলো শুনেছি, হ্যাঁ। আচ্ছা। নর্মালি অফিসিয়াল কথাবার্তা আমি কখনোই আমার হাজবেন্ডের কাছ থেকে শুনিনি, হ্যাঁ। হুম, তো হুম। ওদের কনভারসেশন থেকে আমি টুকটাক যা শুনেছিলাম সেটা আমি আপনাকে বলতে পারছি। তারপরে হচ্ছে যখন আমাদের বিডিআর এ পোস্টিং হয়ে গেল, এই আপনার বিডিআর এর পোস্টিং এর ব্যাপারটাও ছিল কিরকম আপনার ওর পোস্টিং হওয়ার 8 দিনের মধ্যে আম, 3টা পোস্টিং হয়। মানে ও পিলখানাতে যখন যায় পোস্টিং অর্ডারটা নিতে, তখন ওর 8 দিনে 3 জায়গায় ওকে সেট করে, হ্যাঁ। তো একটা অফিসারকে যখন পোস্টিং দেয় 8 দিনে কি করে 3টা ব্যাটালিয়নে দেওয়া হয়, মানে জি। একটাই দেয়। ও সেই পোস্টিং নিয়ে আবার বাসায় আসে, বাসায় আসতে না আসতেই বলে তোমার পোস্টিং চেঞ্জ হয়েছে। মানে ও জয়েন করার আগেই ওর 3টা ব্যাটালিয়নে ওকে দেওয়া হয়। হুম, হুম। তারপরে লাস্ট পর্যন্ত 35 রাইফেল ব্যাটালিয়ন, সেটা ছিল ছোট হরিণা রাঙামাটি, ওখানে ওকে দেওয়া হয়। তারপরে হচ্ছে সেখানে ও যায়, তো সেখানে যাওয়ার কয়েক মাসের মধ্যেই সেই সম্পূর্ণ ব্যাটালিয়ন চলে আসে চুয়াডাঙ্গাতে। হুম, হুম। আর চুয়াডাঙ্গাতে আসার পরে মানে এই পরিমাণ মানে এমন একটা জায়গা ছিল, সেখানে মনে করেন রাতে দিনে থ্রেট থাকতো, হুম, হ্যাঁ। হুম। আহ, মানে এত বেশি থ্রেট থাকতো, যেখানে আমরা যখন রাঙামাটিতে ছিলাম সেখানে ফ্ল্যাগ লাগিয়ে চলতে হতো। মানে ইন্ডিয়ান বোট গুলা যেত ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে, বাংলাদেশি বোট গুলা যেত বাংলাদেশি ফ্ল্যাগ নিয়ে স্কোর্ট করে যেতে হতো। বাট আমাদের ওই সময় এরকম কোনো থ্রেট ছিল না। বাট যখন আমরা চুয়াডাঙ্গায় গেলাম, গাড়ির উপর অ্যাটাক, তারপরে তানভীরের গাড়ি বের হলে ওটা আগে থেকেই আশপাশের লোকরা আপনার তাদের মালপত্র ফেলে চলে যেত, হ্যাঁ। তারপরে তানভীরকে বলতো বিভিন্ন দিক থেকে যে আপনার 1 ঘন্টার জন্য আপনার ওয়াকি টকি সেট বন্ধ রাখবেন, 1 ঘন্টার জন্য মোবাইল বন্ধ রাখবেন, না হলে মেরে ফেলা হবে, না হলে ফ্যামিলিকে মেরে ফেলা হবে। এরকম বিভিন্ন কথাবার্তা কিন্তু চলতেই থাকতো। কিন্তু ও কখনোই এই জিনিসগুলা, কোনো অফিসারই সেটা করে না, কথা শুনে না। অফিসারদের ডিউটি পালন করে, হ্যাঁ। তো ও এরকমই করতো। বাট ওই সময় হচ্ছে আপনার আমির হোসেন আমু, হ্যাঁ, উনি ডাইরেক্ট আমার হাজবেন্ডকে বারবার বারবার করেছে, থ্রেট করেছে। তো উম, আর ওই সময়ে দেখা যেত বিভিন্ন উম, বাংলাদেশিকে মেরে টেনে ইন্ডিয়াতে নিয়ে চলে যেত। তো হুম, সেই হুম। বডিগুলাকেও ফ্ল্যাগ মিটিং করে, যদিও অনেক জুনিয়র অফিসার ছিল, বাট ফ্ল্যাগ মিটিং করে আমার হাজবেন্ডকে নিয়ে আসতে হতো, হ্যাঁ। হুম, হুম। তো এগুলো ব্যাপার কিন্তু ওর সাথে থাকতোই। তার মধ্যে আবার এমনও হয়েছে একবার, তানভীরের গাড়িটা ছিল ওই এলাকায় একটা আতঙ্ক, তানভীর যে গাড়িটা নিয়ে বার হতো। তো একবার হচ্ছে আমি যশোর সিএমএইচ এ যাব, তো তানভীর হচ্ছে টুআইসি ভাইয়ের গাড়ি নিয়ে বার হয়েছে অপারেশনে। আমি যশোর সিএমএইচ এ যাচ্ছি, আমার সাথে অন্য মানে জওয়ান দিয়ে দেওয়া হয়েছে ওভাবে গাড়িতে। যাওয়ার সময় গাড়িতে এত বেশি মানে গাড়ি এসে ওখানকার লোকজন গাড়ির উপর অ্যাটাক করেছে, হ্যাঁ। গাড়ি হুম, হুম। মানে ওটা বলার বাইরে এমন একটা অবস্থা। শেষে কুষ্টিয়া সেক্টরের আন্ডারে ছিল
আহ, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নটা 35 রাইফেল ব্যাটালিয়ন। পরে ওখান থেকে ডিসিশন হলো যে না, তানভীরকে আর এখানে রাখা যাবে না, মানে বারবার অ্যাটাক হচ্ছে, বারবার অ্যাটাক হচ্ছে। আমি আমার বড় ছেলেটা ছিলাম, আমার বড় হুম। ছেলে তখন কয়েক মাসের ছিল। পরে ওকে চেঞ্জ করে তখন ওই যে রংপুরে দেয়া হলো 34 রাইফেল ব্যাটালিয়নে। আপনি বলছিলেন যে আপনি গাড়ি দিয়ে যাচ্ছেন, আপনার বড় ছেলে আপনার সাথে ছিল, কয়েক মাসের ছিল, আপনি সিএমএইচ এ যাচ্ছিলেন। জি। আম, আমরা যখন গাড়ির উপর আমাদের অনেক অ্যাটাক হতো, যখন মানে আমি যখন আমার বড় ছেলে আর আমাকে নিয়ে একদিন রওনা হয়েছিলাম যশোর সিএমএইচ এ। সেদিন তানভীরের গাড়িতে করে আমরা বের হয়েছিলাম, হ্যাঁ। কিন্তু তানভীর সেদিন টুআইসির গাড়ি নিয়ে অপারেশনে গিয়েছিল। বাট ওদের কাছে তানভীরের গাড়িটা একটা আতঙ্ক ছিল। তো কোনোভাবে তারা হয়তো, তানভীর মনে করেছিল আমাদের গাড়ির উপর এত অ্যাটাক হয়েছিল, এরপরে কুষ্টিয়া সেক্টর থেকে ডিসিশন নিল যে তানভীরকে আর ওখানে রাখবে না। কারণ মানে একটার পর একটা ওখানে বারবার একটা না একটা ইনসিডেন্ট হচ্ছিল, হ্যাঁ। তারপরে তানভীরকে এরপরে, আর যেহেতু আমার একটু হিমোগ্লোবিনের প্রবলেম ছিল, আর মানে বারবার আমাকে যশোর সিএমএইচ এ ট্রিটমেন্ট নিতে হতো। পরে সবকিছু চিন্তা করে যে সিএমএইচ এর কাছাকাছি যেই ব্যাটালিয়নটা আছে সেখানে তানভীরকে ইয়ে করে দিল, মানে পোস্টিং করিয়ে দিল। সেটা ছিল 34 রাইফেল ব্যাটালিয়ন, রংপুর। তারপরে আমরা রংপুরে চলে গেলাম। তো রংপুরে যাওয়ার পরে আসলে এরকম চুয়াডাঙ্গার মতো আমাদের আর ওরকম ওর সেরকম মানে স্মাগলিং জোন ছিল না। মোটামুটি স্মুথ ছিল সবকিছু। বাট সে যে একই রকম ফ্ল্যাগ মিটিং বা বাংলাদেশিদের মারার পর লাশ টেনে নিয়ে যাওয়া, হ্যাঁ, ওখানে হুম। কিন্তু আসলে বর্ডারে ওর কোনো কাজ ছিল না, কিন্তু দেখা যেত জি। এই ধরনের বিষয়গুলোর জন্য ওকে ডাকা হতো। যেমন পঞ্চগড়ের ওদিকে, লালমনিরহাটের ওদিকে, হ্যাঁ, জি। ওই সমস্ত জায়গায় ওকে ডেকে নিয়ে যাওয়া হতো। তো আপনি যেটা বললেন যে ওকে কখন টার্গেট করেছে, ওটা আসলে আমার কাছে যেটা মনে হয়, একটা জিনিস ও আমার কাছে অনেকদিন লুকিয়ে ছিল, যেটা আমি আমার পরবর্তীতে আমার ফাদার ইন লর কাছে শুনতে পাই তানভীর চলে যাওয়ার পর। সেটা হচ্ছে দিনাজপুর সেক্টরে অ্যাডজুটেন্ট ছিল না। হুম, তো হুম। তানভীর যেহেতু খুব ভালো শুটার ছিল, আর বিডিআর এর কোনো স্নাইপার নাই, তো বিডিআর এর আহ, আপনার বিডিআর এর সৈনিককে হুম, হুম। বিএসএফ মেরে ফেলেছিল, হ্যাঁ। তো তখন তানভীর হচ্ছে ওদের বিডিআর জওয়ানকে ডেকে আর্মির কাছ থেকে নাকি স্নাইপার আনিয়ে হুম, আহ, হুম। কিভাবে আহ, ইয়ে করতে হয়, মানে কিভাবে পরিচালনা করতে হয় এটা শিখিয়েছিল। তো তারপরেও যখন ওদের উপরে মানে ইয়ে হয়েছিল, আহ, আক্রমণ। মানে অ্যাটাক হয়েছিল, তখন তানভীর নিজে গিয়ে দিনাজপুরে তানভীরকে সেক্টর কমান্ডার ডাকিয়ে নিয়েছিল। ডাকিয়ে নিয়ে ওকে দিয়ে হচ্ছে উম, সেখানে হচ্ছে দিনাজপুর সেক্টর থেকে ওইখানে যে বর্ডার আছে সে বর্ডার এরিয়াতে ওকে ডিউটিতে রেখেছিল, হ্যাঁ। তো হুম, হুম। আমি আমার মানে শ্বশুরের কাছে শুনেছি যে ওই সময়ে সম্ভবত তানভীরকে টার্গেট করেছিল, হ্যাঁ। কারণ ওই সময় বিএসএফ এর সাথে মোটামুটি বেশ ফাইটের মতো হয়েছিল। এটা প্রবাবলি 7 সালে বা 8 সালের কথা। জি। আপনার স্বামী যেহেতু খুব ভালো শুটার ছিলেন, স্নাইপার ছিলেন, উনি বিডিআর এর একটি ইউনিটকে ট্রেন করেছিলেন এই স্নাইপিং কিভাবে করতে হয়, এবং একটি ঘটনায় তাকে নিজে ডেকে নিয়ে যাওয়া হয় এবং সেখানেও সে ইন্ডিয়ার সাথে যে সংঘর্ষগুলো, আক্রমণগুলো হয়, সেখানে উনি নেতৃত্ব দিয়েছিলেন। সম্ভবত উনিই শুট করেছিলেন এবং বিএসএফ এর তরফ থেকে ক্ষয়ক্ষতি হয়েছে এবং সে কারণে হয়তোবা আরেকটা কারণ তাকে টার্গেট করার। জি, হতে জি। পারে। তো আর আপনি আপনি এর আরেক মধ্যে আমির হোসেন আম্মুর কথা বলেছেন। আমির হোসেন আম্মু আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এবং প্রেসিডিয়াম সদস্য, অনেক প্রভাবশালী একজন নেতা, বর্তমানে জেলে আছেন। আমির হোসেন আম্মুর সাথে উনার কনফ্লিক্ট এর কারণটা কি? মানে আমির হোসেন আম্মুর কোন অবৈধ বিজনেসে কি আপনার স্বামী বাধা হয়ে দাঁড়িয়েছিল, এরকম কিছু? জি, আমি আপনাকে বলেছি যে আমার হাজবেন্ড ও তো ক্যাডেট কলেজে ছিল। ওর ক্যাডেট কলেজের কোনো গল্প বা ওর অফিসিয়াল কোনো গল্প ও আমার সাথে কখনো করতো না, হ্যাঁ। আচ্ছা। আম, মানে একেবারেই ওর এই ধরনের জিনিসগুলো আমাকে বলতে পছন্দ করতো না, হ্যাঁ। তো যার কারণে আমি ওভাবে সরাসরি কিছু জানি না, হ্যাঁ। হুম, হুম। অন্যর সাথে যখন আলাপ করছে সেই জিনিসগুলা, মানে আমার হাজবেন্ডের এভরিথিং সে আমাকে শেয়ার করতো, বাট অফিসিয়াল জিনিস বা জি। লেখাপড়ার ক্ষেত্রে যে জিনিসগুলো ওগুলা ছাড়া
আমি তার সবকিছুই জানি তার লাইফে। তো এই জন্য আমি সেভাবে জানি না, বাট যেটা হচ্ছে আমির হোসেন আমুর ব্যাপারগুলো হচ্ছে যে সেটে সারাক্ষণ সেট বাজতে থাকতো, হ্যাঁ, চলতে থাকতো। তো তখন আমি যে জিনিসগুলা, যে সিওর সাথে কথা বলছে বা সেক্টরে কথা বলছে, এমনকি ঢাকার সাথেও কথা হচ্ছে সেটে বা ফোনে, তখন আমি যেটা শুনেছি যে স্মাগলিং এর প্রচুর জিনিস যাওয়া আসা করতো। তো সেটা তানভীরের জন্য, মানে আপনাকে যেটা আমি বলেছি যে তানভীর ওই এলাকাটার জন্য এত ভয়ঙ্কর ছিল যে তানভীর যখন গাড়িটা নিয়ে বার হতো, ওদের যে ডাবল কেবিন পিক আপ ছিল তানভীর যেটা ইউজ করতো, ওই গাড়িটা যদি বের হতো, আহ, যেই ট্রেনে করে মালপত্র আসতো স্মাগলিং এর, তানভীরের গাড়ি বের হয়েছে মানে আপনার 2 স্টেশন আগে থেকে মালপত্র ফেলে দিত। হুম, হুম, হ্যাঁ, ইভেন ধরেন আহ, সাতক্ষীরা বিডিআর বা ওই সাইডের বিডিআর কিন্তু বার হয়েছে তানভীর, তানভীর তো চুয়াডাঙ্গা বিডিআর এর, হ্যাঁ, হুম। বাট গাড়ি বার হয়েছে এদিকে, বা কোনো পার্সোনাল কাজে ও গাড়ি নিয়ে যাচ্ছে, তখনও তানভীরের গাড়ি বের হলে প্রত্যেকে কিন্তু, প্রত্যেক অ্যাডজুটেন্টই কিন্তু ডাবল কেবিন পিক আপ ইউজ করে, বাট তানভীরের গাড়িটা ওরা এত নাম্বারটাও জানে যে ওর গাড়ি বের হলে জিনিসপত্র মানুষ ফেলে চলে যায়। মানে মানে উনি অনেক অনেক ওখানে টাকার জিনিস। চোরাকারবারিদের বা সন্ত্রাসীদের জন্য একটি আতঙ্ক হয়ে জি, গিয়েছিলেন আরকি। একদম আতঙ্ক, যার জন্য আপনি দেখেন ফ্যামিলির উপরেও কিন্তু এটা মানে অ্যাটাক হয়েছে, যার কারণে কিন্তু কুষ্টিয়া সেক্টর থেকে ডিসিশন নেই যে তানভীরকে আর এখানে রাখলে অনেক বেশি রিস্ক হয়ে যাবে ওর ফ্যামিলির জন্য, ওর জন্য। জি। এটাই আর কি। আম ধন্যবাদ আপনাকে। আ বা ২ টি জিনিস আমরা পাই আপনি আমাদেরকে যে ইনফরমেশন গুলো দিলেন। এর মধ্যে একটি হচ্ছে আম যে আপনি যখন আপনাদের উপর যখন আক্রমণ হচ্ছিল বিডিআর এর ভিতরে, পিলখানার ভিতরে আপনি এবং আপনার সন্তানদেরকে যখন টানা-হেঁচড়া করা হচ্ছিল, তখন আপনি হিন্দি ভাষা শুনেছেন এবং আপনি জি, আপনার স্বামীকে আমি যখন প্রশ্ন করেছি যে আপনার স্বামীকেই কেন টার্গেট করা হলো? তার মধ্যে আ আপনি উল্লেখ করেছেন হাজী মকবুল, আওয়ামী লীগের এমপি হাজী মকবুলকে গ্রেফতারের ব্যাপারে তার ভূমিকা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের ভাই শীর্ষ সন্ত্রাসী জোসেফকে গ্রেফতারের ক্ষেত্রে আপনার স্বামীর ভূমিকার কথা। আ সাবেক আওয়ামী লীগ নেতা, আম বর্তমান আওয়ামী লীগ নেতা, সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর এই চোরাকারবারির যে নেটওয়ার্ক সেখানে আপনার স্বামীর ভূমিকার কারণে তাদের বন্ধ হয়ে যাওয়ার অবস্থা সেটার কথা এবং সবচেয়ে ইম্পোর্টেন্টলি আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে একে তো আপনি হিন্দি ভাষা শুনেছেন পিলখানায়, আবার আপনার স্বামী তিনি যেহেতু স্নাইপার ছিলেন, ভালো শুটার ছিলেন এবং উনি যেহেতু সীমান্তে ইন্ডিয়ার সাথে সংঘর্ষে বিডিআর একটা ইউনিটকে স্নাইপিং ট্রেনিং করিয়েছেন, নিজে শুট করেছেন, সেখানে বিএসএফ এর ক্ষয়ক্ষতি হয়েছে। সেটাকেও আপনি মনে করেন যে একটি কারণ হতে পারে আপনার স্বামীকে টার্গেট করার। আপনার কি মনে হয় যে এই বিডিআর এর যে বিদ্রোহটা, বিদ্রোহ তো আর না, বিডিআর এর যেই হত্যাকাণ্ডটা, হত্যাকাণ্ড। বিডিআর এর যে হত্যাকাণ্ডটা, সেই হত্যাকাণ্ডটা আসলে ইন্ডিয়ার যেটা অনেকেই বলে, আ আমরা আমাদের এই শোতে মেজর মহসিন আ আ উনাকে আমরা ইনভাইট করেছি। উনি অনেকবার বলেছেন। লেফটেন্যান্ট কর্নেল হাসিন অনেকবার বলেছেন। ব্রিগেডিয়ার আজমি বলেছেন। অনেক সেনা কর্মকর্তারাই বলছেন এখন যে ইন্ডিয়ার প্রত্যক্ষ পরিকল্পনায় এবং প্রত্যক্ষ অংশগ্রহণে এই বিডিআর এর এই হত্যাকাণ্ডটি হয়। আপনারও কি তাই মনে হয়? হ্যাঁ, আমার হাজবেন্ড আমার আমার সাথে কখনো মিথ্যা কথা বলেনি। হ্যাঁ, একে তো সে মিথ্যা কথা বলতো না, আর আমার সাথে সে কখনোই লাই করেনি। আর যে মানুষটা মারা যাবে সে মানুষটা কিভাবে মিথ্যা কথা বলে? তো আমি তো আর জানতাম না সে মারা যাবে। হু, ওর হু, সাথে আমার লাস্ট কনভারসেশন ছিল হচ্ছে, ও 4টা ওয়ার্ড বলেছিল, তো লাস্টের কথা ছিল এনএসজি। আমি তখন এনএসজি কাকে বলে এই জিনিসগুলা জানি না। ও আমাকে যখন তারপরেও বলছে এনএসজি, আমি যখন বুঝতে পারছি না যে এনএসজি কি, এটা এনএসজি না, আমি বলছি এটা কি, হু, হু, তখন ও আমাকে বলেছে ইন্ডিয়ান্স, ইন্ডিয়ান্স। ও আমাকে কিন্তু বলেছে যে ওর পক্ষে ব্যাক করা সম্ভব না। তার আগেও আমাকে বুঝিয়ে বুঝিয়ে বলছে, ও আমাকে খুব বোঝানোর চেষ্টা করতো যে কোনো জিনিস, হ্যাঁ। ও আমাকে বলছে যে আর্মি ছাড়া তুমি কোনোভাবে এখান থেকে বের হবা না, যেই তোমাকে নিতে আসুক, যেই তোমাদেরকে এখানে মানে যা কিছু বলেই নিতে আসুক, যা কিছুই বোঝাক, কিন্তু শুধুমাত্র আর্মি আসলে তুমি বের হবা, এছাড়া তুমি কোনোভাবেই আমার বাচ্চাদের নিয়ে কারোর সাথে কোথাও যাবা না। এই হু, হু। কথাটা কিন্তু তানভীর আমাকে বারবার বুঝানোর চেষ্টা করেছে খুব শর্ট টাইমে। তো এগুলো কথা চলা অবস্থায় তো কি থেকে কি হয়ে গেল, হ্যাঁ। তো এর মধ্যেই তো
নাম্বার কথাটা ছিল হচ্ছে এনএসজি, সেটা না বোঝার কারণেই তো ইন্ডিয়ান্স ইন্ডিয়ান্স যখন বললো তখনই আমাকে আমার ওয়ার্ড্রোবের ডোরটা খুলে গেল। তাহলে এই কথাগুলা তো আমি আমার কোনোদিন তো আমি ভুলতে পারবো না এই কথাগুলা, তাই না? তো জি। আর আমি বের হয়েই শুনলাম হিন্দি কথা। আর আমি যখন এগুলো আর্মি হেডকোয়ার্টারে এসে বলেছিলাম, আমার কথা কেউ বিশ্বাসই করলো না। আমাকে বরঞ্চ আপনার তখনকার সামরিক বিষয়ক উপদেষ্টা ছিলেন তারেক সিদ্দিকী, ওনার মিসেস ছিলেন হচ্ছে শাহিন সিদ্দিকী। উনি শুনতে শুনতে আমার কাছে এক পর্যায়ে, আমি যখন স্টেটমেন্ট তো চেঞ্জ করব না, আমার কথাও চেঞ্জ করব না, আমাকে অনেক প্রেসারাইজ করা হয়েছে, তো আমার কথা যখন কোনোভাবেই চেঞ্জ হয় না, তখন উনি আমাকে বলেছে যে তোর যদি বলতে হয় তাহলে তুই উর্দু বলবি, তুই হিন্দি কথা বলবি না, তুই বলবি উর্দু। হুম, হুম। হ্যাঁ, আবার এখনকার দিনে অনেক মানুষ আমাকে থ্রেট করে, বলে যে ওটা উর্দু ছিল, ওটা হিন্দি না। হ্যাঁ, আর আমি হিন্দি আর উর্দু কেন, মানে আমি কিভাবে বুঝতে পারছি ওটা হিন্দি ছিল, ওটা তো উর্দু হতে পারে। যদি উর্দু হবে তাহলে কেন তারা বলছিল পাকিস্তানি বাচ্চা রাখবো না? এক্স্যাক্টলি। আমি এখন আমি মানুষকে কিভাবে বুঝাবো আপনি বলেন, যে এখন যারা বলছে যে এগুলো পাকিস্তানি বাচ্চা, এগুলোকে বাঁচিয়ে রাখবো না। হ্যাঁ, তো যারা পাকিস্তানি হবে তারা তো এই কথাটা বলবে না। এটা এটা তো খুব বেশি চিন্তা করার কিছু নাই। হ্যাঁ, হুম, হুম, আবার দেখেন, আবার এদিকে বলছে যে এখন থেকে এদের পেট থেকে পাকিস্তানি বাচ্চা হতো, এখন থেকে আমরা এদের পেটে বিডিআর বাচ্চা দিব। হুম, তো হুম, এটা খুবই সিম্পল না, যে এটাকে খুব বেশি কি চিন্তা করে বলতে হয়, ঠিক না? হুম, হুম। আর যখন আমি 9 সালে বলেছি, তখন হয়তো আমার জন্য কেউ কিছু বলেনি, কিন্তু এই 24 সালে এসে দেখলাম যে এখন ঠিকই ওই ধরনের কথাবার্তাগুলো সবাই বলছে। ইভেন এই যে যখন গণঅভ্যুত্থান হলো বা ছাত্র আন্দোলন হলো জুলাইতে, হ্যাঁ, তখন ঠিক সেই একই কথা, যে কথাগুলো আমি পিলখানাতে বলেছিলাম, হ্যাঁ, সেই জিনিসগুলাই কিন্তু ঘুরে ফিরে বাংলাদেশে চলে আসছে। তাহলে আমার সেই 9 সালের কথা কিভাবে এত বছর, 15.5 বছর ধরে এসে থাকলো বলেন? তখনই যদি আমার কথাটাকে একটু মূল্যায়ন করতো, তখনকার সরকার যদি জিনিসগুলাকে এভাবে প্রোটেক্ট করার চেষ্টা করতো, যে কি হচ্ছে, কারা ঢুকছে, তাহলে তো এটা হতো না। আর তারা কেন দেখবে? কারণ তারা তো এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারাই তো জড়িত এটার মধ্যে, তো কোনোভাবে এই যে যে সমস্ত বিপদগামী সৈনিকরা আছে, হ্যাঁ, সে বিপদগামী সৈনিকদের তো এত সাহস নাই, কোনোদিন বিডিআর এর সৈনিকদের এত বড় সাহস হবে না যে তারা ব্রুটালি কোনো অফিসার, তারা বেয়াদবি করতে পারে, হ্যাঁ, হুম, হুম। তারা অনেক কিছু বলতে পারে, কিন্তু তাদের এত বড় দুঃসাহস কখনোই হবে না যে তাদেরকে প্রশ্রয় দেওয়া না হলে তারা এভাবে ব্রুটালি কিল করতে পারে। এই হ্যাঁ, প্রশ্রয়টা কি তৎকালীন আওয়ামী লীগ সরকার এবং ইন্ডিয়ার সহযোগিতায় হয়েছে বলে আপনি মনে করেন? একদমই তাই, একদমই তাই। আর এইটা আমি বলার জন্য, বা আমার সাথে গত 15.5 বছর যা হয়েছে, এটা বলার জন্যই তো আমি 6 অগাস্টে একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম। হ্যাঁ, যে আমি যেন এটা বলে বুঝাতে পারি যে এগুলা এগুলা হয়েছে পিলখানার ভিতরে। হ্যাঁ, কিন্তু আমি সেই সুযোগটা আসলে পাইনি। আপনি কার অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন? আমি আমাদের চিফের অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত আমি ওনাকে রিচ করতে পারিনি। কারণ কি, আমার যতটুকু মনে হয়, মানে এটা অনেকে অন্যভাবে নিবে, আমাদের তো 57 অফিসার ফ্যামিলি। হ্যাঁ, হুম, তখনকার সার্ভিং অফিসার ছিলেন। তো অনেক দুঃখজনক হলেও সত্যি এটা বলতেই হয় যে আমি যেই রুমটার মধ্যে ছিলাম ছায়ানীর, এটা হলো আপনার পশ্চিম সাইডে, আপনার নর্থ সাইডে ছিল জিমনেশিয়াম, আর এই সাইডে ইস্টে ছিল হচ্ছে টেনিস গ্রাউন্ড, খুবই হুম, হুম। ক্লোজ সবকিছু। জি। তো আমি, দেখেন, আমাকে ইনভেস্টিগেশনের সময়, 9 সালের ইনভেস্টিগেশনে আমাকে সেম কথাটা বলেছে যে বিডিআর সৈনিকরা আমাকে মোবাইল ট্র্যাকিং দিয়ে
আমাকে খুঁজে পেয়েছে। এই জন্য প্রথমবার যখন আমার রুমটা চেক করে বারান্দাটা আমার বাসার বারান্দায় চলে আসছিল তারা, আমাকে চেক করে চলে যায়, আমাকে তখন ধরতে পারেনি, কারণ তখন আমি তার আগে আমি তানভীরের সাথে কথা বলেছি, হ্যাঁ। হুম, হুম, বাট লাস্ট টাইম যখন কথা বলি ওই সময় আমাকে আবার ধরে ফেলে, হ্যাঁ। হুম, তো হুম, আমাকে যখন তারা ধরে ফেললো শেষবার, হ্যাঁ, 25 তারিখে, তখন আমাকে ধরে নিয়ে গেল। বাট যেই জিমনেশিয়াম ছিল ওখানে আমাদের আরেকটা শহীদ ফ্যামিলির ভাবি 25 তারিখ জিমে ঢুকলেন। উনি 26 তারিখে 4:30টার পরে, মানে এটা ওনার ইন্টারভিউতে শুনেছি যে উনি 26 তারিখে 4:30টার পরে জিমনেশিয়াম থেকে বার হয়েছেন। এবং উনি 2 ডেজ উনি মোবাইল ইউজ করেছেন। লাস্টে ওনার মোবাইলে চার্জ শেষ হয়ে গিয়েছিল, কিন্তু উনি ফোনে কথা বলেছেন, উনি টেক্সট করেছেন। তো দেখেন, আমাকে 9 সালেও বলেছে, এখনো বলেছে যে আমাকে মোবাইল ট্র্যাক করে আমাকে ধরে ফেলা হয়েছে, হ্যাঁ। প্রত্যেকটা জায়গা, আর্মি হেডকোয়ার্টার বলেছে, আপনার র্যাব থেকে বলেছিল, মানে সব জায়গা তখন বলেছিল, এখনো বলছে। বাট উনি যে 2 ডেজ ওই জায়গায় ছিলেন, মোবাইলে কথা বলেছেন, উনি পিলখানার বাইরেও কথা বলেছেন, হ্যাঁ। অথচ উনাকে কেউ ট্র্যাক করলো না। খুবই আশ্চর্য না জিনিসটা, হুম, হুম। আম, তাই আহ, না? ওই আর্মি অফিসারের যেই ওয়াইফের কথা আপনি বলছেন, আর্মি অফিসারের নাম কি, যার ওয়াইফের কর্নেল কথা? মুজিব, মিসেস জি। কর্নেল মুজিব। আর সবচেয়ে অবাক ব্যাপার কি জানেন, যখন আমি 14ই আগস্ট 2024 উনাকে আমি বলছিলাম যে আমি প্রেস কনফারেন্স হবে 17th অগাস্ট, তখন তারপরে হচ্ছে, তারও পরে যে যতগুলো জায়গায় আমরা যাব বা কথা বলবো, আমি শাহিন সিদ্দিকীর কথাটা বলতে চাই, যে আমি যে পিলখানায় হিন্দি কথা শুনেছিলাম উনি আমার সাথে কি কি বিহেভ করেছে এ পর্যন্ত। তারপরে হচ্ছে আমার হাজবেন্ডের ডেড বডিটা যে পাওয়া যায়নি, আমাকে যে 4টা ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে, হ্যাঁ। আহ, তারপরে আমি যে চিফের কাছে পৌঁছাতে পারছি না, হ্যাঁ, চিফের কাছে যেতে যারা বাধা দিচ্ছে, এই সব জিনিসগুলো আমি জানাতে চাই প্রেসের মাধ্যমে, তাহলে চিফ জানতে পারবেন, জানতে পারলে আমাকে উনি অবশ্যই ডাকবেন, হ্যাঁ। আপনি জানেন উনি আমাকে বক মানে বোঝানো না, উনি আমাকে একদম বকাবকি, রাগারাগি, উনাকে সাপোর্ট করলো হচ্ছে আবার লেফটেন্যান্ট কর্নেল ইনশাদ ভাবি, হ্যাঁ। তো এগুলা আমার কাছে এতগুলো চ্যাটিং আছে, উনার চ্যাটিং আছে, উনার কনভারসেশন আছে। উনি আমাকে বকাবকি, মানে রাগারাগি, চিল্লাচিল্লি, আমি কেন এগুলা বলবো। ইভেন লেফটেন্যান্ট কর্নেল ইনশাদ ভাবি আমাকে বলছেন যে উম, এগুলো হচ্ছে পুরাতন কথা, অতীতের কথা। তো পিলখানা হত্যাকাণ্ড তো অতীতের কথা, এটাকে তো আমাদের তুলে এনে অপরাধীদের ধরিয়ে দিতে হবে, জি, রাইট? তো আর আমার হাজবেন্ডের লাশ পাওয়া যায়নি, এটা ওনাদের কাছে কোনো বিষয়ই না। জি। এই 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 বিষয়ে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে যে শহীদ মেজর তানভীর হায়দারের লাশ পাওয়া যায়নি। এবং জি, কিছুদিন আগে আমরা ইলিয়াস হোসেনের একটি ডকুমেন্টারিতে দেখেছি। সেখানে উনি বিডিআর এর এক জওয়ানের জবানবন্দির কথা উল্লেখ করে আম আওয়ামী লীগের সাবেক মেয়র তাপসের ইনভলভমেন্ট এর কথা বলেছেন। যে জি। তাপসের গাড়িতে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টা কি আপনি একটু বলবেন? আপনি কি জেনেছেন তখন এবং এখন? হ্যাঁ, আমি যেটা বলবো, ওনার ডকুমেন্টারিতে একটু আমার কাছে অন্যরকম লেগেছে। আসলে কি, ডকুমেন্টারিটা দেখার পর থেকে আমি মানসিকভাবে খুব অসুস্থ, হ্যাঁ। তো এক তো 25 তারিখে আমি ভেবেছিলাম যে আমার হাজবেন্ডের ডেড বডিটা যে নাই সেটার একটা ব্যবস্থা নেওয়া হবে। আমি অনেক ট্রাই করেছিলাম, তো বললাম আপনাকে যে চিফের কাছে আমি কথা বলতে পারবো, বাট আমি আম, কোনোভাবে পারিনি। এটার মধ্যে তো আমি বললাম যে আমাকে ভাবিরা কি ধরনের করেছে, হ্যাঁ। এটা একটা ব্যাপার আছে, হয়তো উনারা সিনিয়র, উনারা যাচ্ছেন, কথা বলছেন, উনারা কি ইমপ্রেশন দিচ্ছেন যার কারণে হয়তো আমি রিচ করতে পারছি না, হ্যাঁ। এক, 2 নাম্বার হচ্ছে ডকুমেন্টারিতে দেখানো হয়েছে যে 27তে আমার হাজবেন্ড আমাকে ফোন করেছে, বাট এইটা আসলে সঠিক না। কারণ হচ্ছে 25 তারিখে আমাকে যখন রুম থেকে ধরে নিয়ে যায়,
তখন তো আমার কাছ থেকে ফোনটা নিয়ে নেয়। হ্যাঁ, আমি 26 তারিখ বিকাল পর্যন্ত একদম আটকানো ছিলাম কোয়ার্টার গার্ডে। আমাকে যখন কোয়ার্টার গার্ড থেকে যখন আমাদের ছাড়া হয়, তারপরে আমি বের হয়ে তো পাগলের মতো অবস্থা, বিভিন্ন জায়গায় তানভীরকে খুঁজছি। 27 তারিখে আমি পিলখানার গেটে, আমি, আমার ফাদার ইন ল, আমার আম্মু, আমার রিলেটিভসরা, তানভীরের ক্যাডেট কলেজের ফ্রেন্ড সবাই পিলখানার গেটে দাঁড়িয়ে কান্না করছি তানভীরের একটা ছবি নিয়ে। ওই সময় আমাদেরকে বলল যে ভিতরে আসতে। হ্যাঁ, ভিতরে মানে পিলখানার গেটের ভিতরে আসতে। তো ওখানে কিন্তু কাউকে ভিতরে যেতে দিচ্ছে না, জাস্ট বলল যে, বারবার আমি ছবিটা দেখাচ্ছি যে আমি ভিতরে যাব, তানভীর ভিতরে আছে। যাওয়ার পরে আমাকে আপনার গেটের রিসেপশনটা যেখানে বা গার্ড রুমটা যেখানে, ওখানে আমাকে ওরা একটা ফোন দিল। ওরা, হ্যাঁ, হুম, হুম, ওরাই বিডিআররা ফোন দিল। আমি ওই ফোনটা কানে নিলাম, তখন আমি শুনলাম র্যাব র্যাব র্যাব, র্যাবে যাও। বুঝতে পেরেছেন? র্যাবে হুম, যাও মানে ব্যাপারটা ছিল এরকম যে তানভীর র্যাবে আছে, হুম, হুম, তানভীরকে র্যাবে নেওয়া হয়েছে। হ্যাঁ, আমি ফোনটা রেখে আমি থরথর করে কাঁপছি, বুঝছেন? ততক্ষণে আমি জানি যে অফিসারদেরকে মেরে ফেলা হয়েছে। হ্যাঁ, তো আমি সাথে সাথে সবাইকে নিয়ে আমি দৌড়ে চলে গেলাম হচ্ছে র‍্যাব 2 তে। আপনার ওটা হচ্ছে মোহাম্মদপুর শিয়া মসজিদের ওদিকে। ওখানে যাওয়ার পর ওনারা বললেন পরের দিন আসতে। আমি আর্মি হেডকোয়ার্টারে জানালাম, তখন একটা শহীদ পরিবার সহায়তা কেন্দ্র একটা সেল করা হয়েছিল, ওখানে জানালাম। আবার পরের দিন র্যাবে আসলাম, র‍্যাব 2 তে। ওনারা আমাকে বললেন র্যাব ইন্টেলিজেন্সে যেতে। তো তানভীরের একটা কোর্সমেট ছিল তখন, হ্যাঁ, র্যাব হুম, ইন্টেলিজেন্সে। আমি র্যাব ইন্টেলিজেন্স চিনি না, আমি র্যাব 1 চিনি, হ্যাঁ, উত্তরাতে। তো তখন র্যাব 1-এ গেলাম, র্যাব 1 বললো র্যাব ইন্টেলিজেন্স হচ্ছে এয়ারপোর্টের ওদিকে। তো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ওদিকে আমি ওখানে গেলাম। ওখানে যাওয়ার পরে ভাইয়া, ওখানে থেকে ওই কোর্সমেট আমাকে বোঝানো শুরু করলো। আমি যতই বলি যে তানভীরকে এখানে এনেছে হুম, কিনা, আমি এরকম শুনেছি, মানে ব্যাপারগুলো এরকম হচ্ছে আমার কাছে। তখন বারবারই বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন দেওয়া হচ্ছে। আমি আর্মি হেডকোয়ার্টারে আসি, আমাকে বলা হয় তানভীরকে গাড়িতে তুলে নিয়ে গেছে। মানে হুম, আপনি জানেন না, আমি বারবার হোলি ফ্যামিলি হাসপাতাল, শিকদার মেডিকেল, এসব জায়গায় খুঁজে খুঁজতে যাচ্ছি, আবার ডেড বডির কাছে যাচ্ছি। হ্যাঁ, আমি বেশি ডেড বডির কাছে তখন যাচ্ছি না, আমি ঘুরে ফিরে খালি যারা সৈনিকরা বেঁচে আছে ওদের কাছে যাচ্ছি। আমি যেখানে যাই, ইনজুর্ড সৈনিকরা আমাকে বলে কি তানভীরকে ধরে নিয়ে গেছে। কোথায় গেছে? বলে কি আওয়ামী লীগের নেতা ধরে নিয়ে গেছে, তুলে নিয়ে গেছে। আমি আবার ছুটে আসি, ছুটে এসে এগুলা বলি। আমার কথা তো কেউই ইয়ে করে না, বলে আমি ফুললি ট্রমাটাইজড, আমার পুরাপুরি মানসিক ট্রিটমেন্ট দরকার। হুম, হুম। আর আমার সাথে তো আমার আম্মু ছিল, আমার মানে শ্বশুর ছিল, উনারাও তো সেম জিনিসটা দেখছেন। হ্যাঁ, শুনেছেন, যে হ্যাঁ। তো তখন হচ্ছে কোনো মানসিক ট্রিটমেন্ট আমার দরকার নেই, আমার আম্মু বলে দিল যে না। তো কারণ একই জিনিস তো তারা, আম্মু শুনতে পাচ্ছে, এমন জি। যদি হতো যে আমি একলা শুনতে পাচ্ছি। তারপরে হচ্ছে আম, আপনার তারপরে হচ্ছে ডাক্তার নিয়ে এসে সিএমএইচ থেকে আমাদের ম্যাক্সিমাম ভাবিদের সাথে কাউন্সিলিং এর ব্যবস্থা করলো। আর যেদিন জানাজা হচ্ছে, লাশ দাফন হচ্ছে, সেদিন আমি শাহিন সিদ্দিকীকে, মানে মিসেস শাহিন সিদ্দিকী ছিল হচ্ছে তারেক সিদ্দিকীর মিসেস, উনাকে আমি ফোনে বললাম যে আমার পিলখানার ভিতরে এই এই ঘটনা, মানে তখন পুরো হুম, ব্যাপারটা বললাম যে আমাকে কিভাবে রুম থেকে ধরলো, আমি হিন্দি কথা শুনলাম, তানভীর কি কি বললো। এরপর থেকে ভাইয়া আমার সাথে এমন শুরু হলো যে আপনাকে আমি বুঝাতে পারবো না। তখন আমাদেরও কিছু সিনিয়র ভাবিরা বলল যে আমার হাজবেন্ড নাকি পিলখানা হত্যার পিছনে জড়িত, সে নাকি সৈনিকদের সাথে মিলে ঘটনা ঘটিয়েছে। আর এরপর থেকে আপনি জানেন না, এত মিসবিহেভ, এই যে এখন পর্যন্ত আমি একটা চাকরি পেলাম না। হ্যাঁ, এই যে 16 বছর পার হয়েছে, আমি, আমার তো সার্ভাইভ করতে হবে। আমার হাজবেন্ড ক্যাপ্টেন অবস্থায় চলে গেছে। হ্যাঁ, আমি আমি না কোথাও চাকরি করতে পেরেছি,
আমি আমার বাচ্চা দুইটাকে নিয়ে যে কি পরিমাণ কষ্ট করেছি বা এখন পর্যন্ত করছি, এটা আমি কাউকে বোঝাতে পারবো না। হ্যাঁ, তো আমাদের তো সার্ভাইভ করতে হবে, আমাদের বাঁচতে হবে না। আমাকে তানভীরের কি হলো এটার কোনো ইনভেস্টিগেশন হলো আলাদাভাবে? কিছু কিছু ভাবি বলেছে যে আপনি থেমে যান, ভাই নাই, আমাদেরও ডেড বডি ম্যাচ করে নাই। হ্যাঁ, আল্লাহর জিনিস আল্লাহর কাছে চলে গেছে, মেনে নেন। তো আমার ওই ভাবিদের কাছে একটাই কোয়েশ্চেন ছিল যে আপনারা কি করে পারলেন? হ্যাঁ, যে ডেড বডি আপনাদের মিলেনি, আপনারা কি করে মেনে নিয়েছেন? আমার পক্ষে সম্ভব না। আর আমার হাজবেন্ডের 4টা ডেড, 4বার ডিএনএ টেস্ট হয়েছে, 4বারই তার ম্যাচ করেনি। আর লাস্ট টাইম যখন আমাকে প্রেসার করছে যে এইবার যদি আমি না নেই তাহলে আমার হাজবেন্ডকে দেশদ্রোহী বলা হবে। এটা তো গেল আপনার টোয়েন্টি মানে নাইন। মানে বিষয়টা কি যে আপনাকে একটি লাশ দিয়ে বলছে যে এটাকে আপনার হাজবেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করার জন্য? আচ্ছা, আর ডিএনএ টেস্ট মিলছে না আর কি, তাই তো? না, আর দেখেন আরো একটা বিষয়, ডিএনএ টেস্ট হয়েছে, ডিএনএ টেস্টের কোনো রিপোর্ট কিন্তু আমাকে দেওয়া হয়নি। হ্যাঁ, পোস্টমর্টম তো রিপোর্ট দেওয়া হবে, তাই না? প্রত্যেকটা ফ্যামিলিকে পোস্টমর্টম রিপোর্ট দিতে হবে না, তার হাজবেন্ডকে কিভাবে মারা হয়েছে সেরকম কোনো রিপোর্ট কিন্তু আমাকে দেওয়া হয়নি। হুম, হুম, হুম। তো তাহলে আমার হাজবেন্ডকে কি করে মারা হয়েছে আমি জানবো না? আপনাকে একটি কথা জেনে নিই, আপনাকে যখন আপনি বিডিআর গেটের ভিতরে গেলেন আপনাকে ফোনে বললো যে র্যাব বা র্যাবে যাও, ওই ধরনের কিছু একটা, ওটা কে বলেছিল? আপনার কোনো আইডিয়া আছে? ওটা ওদের ওখান থেকে একটা ফোন দিয়েছিল। কে ফোন দিয়েছিল ভাইয়া? 25 তারিখে আমাকে রুম থেকে ধরে নিল, 25 তারিখ থেকে আমি 26 তারিখ পর্যন্ত তাদের কাছে বন্দি। হুম, হুম, হ্যাঁ, হুম, 26 তারিখ বিকাল পর্যন্ত বের হয়ে তো আমি তানভীরকে খুঁজছি। ভাইয়া আমি আর তানভীর শুধু 12 দিন একজন একজনকে না দেখেছিলাম। হুম, হুম, তো আমার কাছে ওটা অনেক বড় একটা ট্রমা। তানভীর মিশনেও যায়নি কখনো। হ্যাঁ, হুম। তো আমরা কখনো আলাদা ছিলাম না, হয়তো মিশনে গেলে আমাদের মধ্যে একটা বড় গ্যাপ আসতো। তো এই জিনিসটা আমার কাছে অনেক বড় একটা ছিল। মানে র্যাবে আপনাকে যেতে যিনি বলছিলেন উনি তো একটা ইনফরমেশনের প্রেক্ষিতেই বলছিলেন যে র্যাবে গিয়ে গেলে হয়তো বা তার একটা খোঁজ পাওয়া যাবে, তাই না? কিন্তু ওই ব্যক্তিটি কি, কে ছিল যে আপনাকে র্যাবে যেতে বলেছিল? ওটা কি আপনারা খুঁজে পেয়েছিলেন যে কে বললো আপনাদেরকে? না না, এটা তো ওদের ফোন, ওদের ফোন, আমি জি, কিভাবে বলবো? জি, জি, জি। শুধু আচ্ছা। তাই না, আপনি জানেন 2010 পর্যন্ত আর্মি থেকে যে ফোনটা আমাদের বাসায় দেওয়া হয়েছিল, সেই ফোনে আমার কাছে রেগুলার ফোন আসতো। হ্যাঁ, আর আমি হয়রান হয়ে যেতাম, আমি বারবারই জানিয়েছিলাম ওয়েলফেয়ারকে যে আমার কাছে কিসের জন্য এই ধরনের ফোন আসে। মানে ফোন দিয়ে বলতো তানভীরকে বাঁচানোর জন্য, মানে আমাকে মোটামুটি পাগল বানিয়ে ফেলা হয়েছিল। হ্যাঁ, যে তানভীরকে বাঁচানোর জন্য আমি যেন বের হই। হ্যাঁ, আমি আমার যে কি একটা অবস্থা ছিল, আমি আপনাকে এই জিনিসটা আমি আসলে কাউকে বোঝাতে পারবো না যে এটা কেন করা হতো আমার সাথে, আমি জানি না। হুম, হুম, আবার আপনার 2012 যখন চলে, তখন বিডিআর এর সাক্ষীর জন্য ওয়েলফেয়ার থেকে মেজর তারেক ভাই ছিল, উনি নিয়ে গেলেন। আর মোশাররফ হোসেন কাজল ছিল, তারা দুজন আমাকে নিয়ে গেলেন হচ্ছে বিডিআর এর সাক্ষী দিতে। তো ওখানে যাওয়ার পরে আমি ওই একই কথা তো বলবো, বাট ওনারা বললো যে না, এগুলো কথা এখানে আপনাকে কেউ জিজ্ঞেসও করবে না, আপনার এগুলো শুনবেও না। আপনি শুধু বলবেন যে পিলখানায় আপনাদের সাথে কি ধরনের বিহেভ করেছে। তো আমি বললাম ঠিক আছে। তো যেটা সৈনিকরা আহ, কিরকম আচরণ করেছে আমি তো ওটুকুই বলবো তাহলে। আমি ওখানে দাঁড়িয়ে এটা বলতে গিয়েছি, তার মধ্যে আরো একটা কথা শুনেন। তার কিছুদিন আগে সেই মেজর তারেক ভাই একটা সিডি দিল, হুম, হুম। সিডি দিয়ে বলল যে আপনি এই সৈনিকদেরকে চিনেন, চিনে আপনি এদের নাম মুখস্থ করেন, আপনি এদের কথা কোর্টে গিয়ে বলবেন। তখন আমি ওনাকে বললাম যে আমি তো সৈনিকদের মুখে কাপড় বাঁধা ছিল, আর আমি 34 রাইফেল আর 35 রাইফেল ব্যাটালিয়নে তানভীরের সাথে ছিলাম। আমি সৈনিক লাইনে যাইনি, আমি রানারকে চিনি, ড্রাইভারকে চিনি, এর বেশি আমি হাতে গোনা কটা সৈনিককে চিনি। তো আমার বাসাতেও কোনো সৈনিক টৈনিক আসতো না তো সেইভাবে। তো আমি তো কোনো সৈনিক চিনি না। আর পিলখানাতে এরকম ঘটনায় কে আসছে কে গেছে আমি তো চেহারা দেখলেও চিনবো না, এই হাতে মানে গোনা আপনাকে দুই। একটা মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য রেডি করা হলো আর কি? জি, যে আবার
আর হচ্ছে আপনার ইউনিফর্মের উপরে নামগুলো লেখা ছিল না। হ্যাঁ, তো আমি তখন বললাম যে আমি কিভাবে নাম বলবো, আমি তো কারো তো নামই লেখা ছিল না, আর নাম যদি থাকেও আমার ওই সিচুয়েশনে তো নাম মনে রাখারও কথা না, তারা তো আননোন আমার কাছে তখন। তখন উনি কি করলো জানেন, আমাকে বলল আপনাকে আমি সেন্টেন্স বানিয়ে দিচ্ছি, এদের নাম দিয়ে প্রথম অক্ষর দিয়ে দিয়ে আপনাকে আমি সেন্টেন্স তৈরি করে দিচ্ছি, আপনি সেন্টেন্স গুলো মুখস্থ করেন। হুম, এটা হুম। যে একটা ট্রমা আপনাকে আমি বুঝাতে পারবো না, এইটা যদি আমি না শুনি তাহলে আমাকে বাসা থেকে তখন আর্মি বাসা ছেড়ে দিতে হবে। মানে এই এই চাপটা যে আপনাদেরকে কে করেছিল? আপনার উপর এই চাপটা কে দিয়েছিল? ওয়েলফেয়ারের মেজর তারেক। হুম, হুম। হ্যাঁ, তো যাই হোক, পরে আমার আর নাম টাম কিছু বলা লাগেনি। হ্যাঁ, ইয়েতে গিয়ে কোর্টে গিয়ে, বাট আমার এতটুকু মনে আছে আমি যখন কোর্টে গিয়েছি, কোর্টে যাওয়ার পর আমি শুধু বলেছিলাম যে আমার সাথে এরকম ব্যবহার করেছে, যেটা ট্রুথ, আমি অতটুকু বলার চেষ্টা করেছি। এই সময় বিডিআর এর লয়ার, মানে এই যে মোশাররফ হোসেন কাজল না, যেটা হুম, বিডিআর পক্ষের লয়ার, আমাকে তখন জেরা করা শুরু করলো, এমন ভাবে জেরা করা শুরু করলো মনে হচ্ছে আমি হচ্ছে কোনো অপরাধী। হ্যাঁ, এসে আমাকে বলছে আপনার হাজবেন্ডের কত বয়স ছিল, তখন আমি বললাম যে এরকম 28.5 বছর ছিল। তখন আমাকে বলছে যে আপনার হাজবেন্ডের যদি 28.5 বছর হয়, ওই যে এখন যেটা ইলিয়াস হোসেনের ডকুমেন্টারিতে দেখানো হচ্ছে, আমাকে সেই 12 সালে যখন মেজর তারেক কোর্টে দাঁড়ানো আমার সাথে, তখন আমাকে বলছে আপনার হাজবেন্ড তো তাপসের সাথে গাড়িতে উঠে পালায় গেছে। হুম, হুম, হ্যাঁ, সে তো বিদেশে চলে গেছে, আপনার হাজবেন্ড, সে তো আওয়ামী লীগ থেকে অনেক টাকা পয়সা খাইছে। একদম এই কথা বলতেছে তাদের লয়ার। এই দেখেন আপনার যে লাশ দাফন করেছেন তার বয়স তো 47 বছর। আমি তো কোর্টে কখনো এভাবে দাঁড়াইনি, আমি তো ঝরঝর করে কাঁদতেছি। কাঁদতে কাঁদতে আমি ওইখানেই তারেক ভাইকে বললাম, তারেক ভাই এগুলা কি কথা বলে, আপনি তো আমাকে কখনো বলেন নাই, আপনি আপনি তো আপনিও ভালো জানেন তানভীরের ডেড বডি ওখানে দাফন করা নাই। হ্যাঁ, হুম, হুম, তাহলে আমাকে এগুলা কোর্টের মধ্যে বলা হবে, আমাকে তো কোনোদিন এগুলা বলেন নাই, তাহলে তো আমি আসতাম না। এটা আমি বলার সাথে সাথে তারেক ভাই বলে কি এগুলা বলা যাবে না, এগুলা বলা যাবে না, আপনি এখানে চুপ করে দাঁড়ান। ঠিক হুম। আছে, তো মানে একটা তখন আমি, ন্যারেটিভ তারা দাঁড় করানোর চেষ্টা করছে যে আপনার স্বামী উল্টো এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাপসীর সাথে কনস্পায়ার করে এখন অন্য জায়গায় চলে গিয়েছেন এই ধরনের। এক্স্যাক্টলি আপনি দেখেন প্রথমে আমি যখন 9 সালে কথাগুলো বলছি আমার হাজবেন্ড কোথায় খুঁজেন, হ্যাঁ, তখন আমাকে উল্টা আমাদের সিনিয়র ভাবিদের পক্ষ থেকে আমার সাথে খুব মিসবিহেভ করলো, আমাকে বা- আমাকে লাশ নেওয়ার জন্য বাধ্য করলো। হ্যাঁ, আমি যখন বলছি যে আমার কাছে এ ধরনের ফোন আসছি, আমি পিলখানা থেকে এ ধরনের কথা শুনছি, আমাকে কোনো সাপোর্ট কেউ করলো না, আমাকে পাগল বানালো। ঠিক আছে, আমাকে বাধ্য করলো অন্য একটা ডেড বডি নিতে। হতেও তো পারে আমার হাজবেন্ড তখন বেঁচে ছিল, আমাকে কেউ কোনো হেল্প করলো না। আর এখন আমাকে 12 সালে যে বিডিআর দের উকিলের কাছ থেকে একটা 47 ইয়ার্স এর একটা ডেথ সার্টিফিকেট দেখি আমাকে বলছে যে আমার হাজবেন্ড নাকি তাদের লোকের সাথে চলে গেছে। তো বুঝছেন, ফর্টি আর আমি সেভেন ওই, ইয়ার্স 47 ইয়ার্স যদি কারো বয়স হয়, সে ক্যাপ্টেন থাকে কিভাবে? আর্মিতে সে কত বছর বয়সে জয়েন করেছে? ভাই আজকে যদি আমার হাজবেন্ড বেঁচে থাকতো ওর এজ হতো হচ্ছে 44। জি। সেটা সেটা তো কমন সেন্স। যদি আপনার হাসব্যান্ড যখন বিডিআর এর হত্যাকাণ্ড ঘটে, উনি একজন মেজর, উনি একজন ক্যাপ্টেন ছিলেন। পরবর্তীতে উনি মরণোত্তর মেজর হন। তো ক্যাপ্টেন, বাংলাদেশের এভারেজ ক্যাপ্টেনের বয়স কত? তো বাংলাদেশের এভারেজ ক্যাপ্টেনের বয়স তো 25 থেকে এই 26, 27, 28 বছর। তো 47 পর্যন্ত কেউ ক্যাপ্টেন তো একজনও নাই বাংলাদেশ আর্মিতে। তাহলে উনি কিভাবে এক্সেপশন হলেন? এটা তো কমন সেন্সের ব্যাপার। তারপর আপনাকে আমি কি বলবো, মানে আমার আমার তখন এরকম একটা অবস্থা, আমি তখন একটা সময় আমি কোর্ট থেকে কথা না শুনে বের হয়ে গেলাম, বের হয়ে যাওয়ার পর আমাকে মোশাররফ হোসেন কাজল বলছে আপনাকে তো এখন অ্যারেস্ট করবে, আপনি কোর্ট থেকে এরকম অবমাননা করে বের হয়ে যেতে পারেন না। হ্যাঁ, আপনি তো আমাকেও বিপদে ফেলবেন, আপনাকে এখন অ্যারেস্ট করবে। আমি তো এগুলোর কিছু বুঝি না, আমি তখন বের হয়ে আমি সিএনজি খোঁজা শুরু করেছি, কোর্ট থেকে সোজা বের হয়ে গেছি বুঝছেন। আমাকে বুঝায় শোনায় আবার কোর্টে উঠাইলো, সরি বলাইলো, তারপরে ওদের পক্ষের উকিল তো আমাকে যা খুশি তাই বললো, আমাকে কোনো রকমের সাপোর্ট দিল না, না মোশাররফ হোসেন কাজল না মেজর তারেক ভাই। হুম, হুম। তাহলে আমাকে কি বলতে নিয়ে গেল আর কি বলে নিয়ে আসলো। মানে এই ব্যাপারটি কি আপনার কোনো আইডিয়া আছে যে আপনার স্বামীর ভাগ্যে ফাইনাল মোমেন্ট গুলোতে কি ঘটেছিল? আপনার কি কোনো? আমি আপনাকে বললাম না যে আমার
আমার 6 অগাস্ট আমি এটাই চেয়েছিলাম যে আমি আমি চিফের কাছে বলবো যে ভাই এরকম এরকম হয়েছিল, একবার কি দেখবেন যে তাপস কি করেছিল। আমি তো তাপস না, তো আমি তখন বলতাম যে কোন এমপি নিয়ে গেছে, কার সাথে গেছে, আমি কেন এই ধরনের ফোন শুনেছিলাম, কেন তানভীরের ডেড বডিটা এরকম, কেন এতগুলা ডেথ সার্টিফিকেট। আমি তো তখন কোথাও কোনো ইন্টারভিউ দেইনি, আমি কোথাও কিছু বলিনি। হ্যাঁ, 6 অগাস্টের কথা বলছি। এরপরে আমি ট্রাই করতে 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 আমাকে কেউই হেল্প করেনি। আমি আর তারপরে গিয়ে যখন আমি দেখলাম যে সে সিনিয়র ভাবিদের সেই প্রথম থেকে যারা, সবাই না কিন্তু সবাই না, একদম লিমিটেড কিছু মানুষ, হ্যাঁ, যারা 9 সালে এমন করতো, যারা শাহিন সিদ্দিকীর ক্লোজ ছিল, হ্যাঁ, যারা শাহিন সিদ্দিকী বা তারেক সিদ্দিকীর সাথে বিজনেস করেছে বা তাদের ফ্রেন্ড ছিল, হ্যাঁ, একদম তারাই সব সময় উনাদের অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে, উনাদের কাছে যাচ্ছে, আমাকে চুপ থাকতে বলছে। হ্যাঁ, উনারাই সবকিছু, মানে সারাউন্ডিং মানে উনারাই। এখনো এই হ্যাঁ, অগাস্ট বিপ্লবের পরে এখনো তারাই চার্জে আছে, যারা একদম আগের একদম আগের রেজিমে যারা কুখ্যাত তারেক সিদ্দিকী এবং তার ওয়াইফের সাথে যাদের উঠা বসা ছিল তারা ক্লোজ এখনো ছিল। সবকিছু জি নিয়ন্ত্রণ করছে। জি 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 জি। আপনি দেখেন, রাওয়া থেকে আমাদের ওই ভিকটিম অফিসার আছেন, উনি আলাপ করলেন যে আমাদের জুনিয়র ভাবিরা তো অনেক ডেপ্রাইভ হয়েছে, ওনাদের জন্য আমরা ব্যবস্থা নেই। হ্যাঁ, তখন এই সিনিয়র যে ভাবিরা যারা ওভার বেনিফিটেড, তারা বলল না না, ওনারা সব পেয়েছে সব পেয়েছে। মানে আপনাকে বোঝাতে পারবো না আমাদের ফ্যামিলি গুলার যে কি ধরনের অবস্থা। ইভেন আমাদের বাচ্চাগুলা এখনো স্কুলে আছে। হ্যাঁ, হুম, হুম, এমনও বাচ্চা আছে যারা পিলখানা ঘটনার পর জন্ম নিয়েছে, অথবা যাদের বয়স 5 মাস ছিল, যাদের বয়স 9-10 মাস ছিল, তারা তো স্কুল টু কলেজে মাত্র। হুম, হুম, হ্যাঁ, আর উনারা যদি উনাদের যে বাচ্চারা 30+, 33, 34, তাদের সাথে তুলনা করে, তাহলে তো চলবে না। হুম, হুম, হুম। কারো সন্তান আমার থেকে 5-6 বছরের ছোট, কারো সন্তান আমার বয়সী, হ্যাঁ, কারো সন্তান তানভীরের ইমিডিয়েট ছোট। জি। আপনি একটি কথা বলছিলেন যে আহ, এই যে আপনি এই পিলখানার ঘটনার পরে আপনি আপনার নিজের উপর বা আপনার সন্তানদের ক্ষেত্রে কোনো ডিসক্রিমিনেশনের শিকার হয়েছেন, যে আপনি চাকরি করতে গিয়েছেন সেখানে আপনাকে বাধা দেওয়া হয়েছে বা আপনার সন্তানদের ক্ষেত্রে, এই বিষয়টা আমাদেরকে একটু বলবেন? আমি হচ্ছে একবার আমি তো প্রাইভেট জব করেছি। হ্যাঁ, ওখানে যখন জবে গিয়েছি, দেখা যাচ্ছে 5-6 মাস 7 মাস জব করেছি, সেখানে বলা হয়েছে যে আমাকে যদি বাদ দেওয়া না হয় তাদের লাইসেন্স ক্যান্সেল করা হবে। এরকম আমি 3টা ভালো ভালো জায়গায় জবে ছিলাম, আমার ওই 3টা জায়গাতেই এই অবস্থা ছিল। তারপরে হচ্ছে এর মধ্যে হচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, যেটা, ওখানে প্রিন্সিপাল ছিল কর্নেল আনিস। সেই ভাই আমাকে বলল যে আপনি কিসের জন্য অন্য জায়গায় জব করবেন। হ্যাঁ, আপনি আমার স্কুলে থাকেন, আপনাকে আমি এখন টেম্পোরারি করে নিচ্ছি, উইদিন 6 মান্থ, এত সময় লাগবে না, উইদিন, তারপরে আমি বলবো যে উইদিন 6 মান্থ আপনাকে আমি পার্মানেন্ট টিচার করে নিচ্ছি। হ্যাঁ, আপনার কিচ্ছু করতে হবে না, আপনি শুধু থাকেন। তো আমি সেখানে ঢুকলাম। যখন 6 মান্থ ওভার হয়েছে, তখন আমি ওনাকে বললাম যে 6 মান্থ তো হয়ে গেছে, কারণ আমি অনেক বেটার স্যালারি জব করতাম। উনি হুম, আমাকে হুম, যখন নিলেন তখন আমার তো অনেক প্রবলেম হচ্ছিল। তখন উনি আমাকে বলল যে ঠিক আছে, আমি ব্যবস্থা নিচ্ছি। তো এরপর 7 মান্থ যখন রানিং, সেদিন ছিল হচ্ছে 31 ডিসেম্বর। সেদিন রাত্রে 9টার দিকে আমাকে ভাইস প্রিন্সিপাল যিনি ছিলেন, উনি আমাকে ফোন করে বলল যে নিউ ইয়ারের শুভেচ্ছার সাথে তোমাকে এটা জানাচ্ছি, একটা ব্যাড নিউজ, তুমি কালকে থেকে আসবা না। হুম, হুম, মানে আমি তখন বললাম কেন? তখন বলল যে না, হেডকোয়ার্টার থেকে ডিসিশন হয়েছে, তোমাকে আসতে নিষেধ করেছে। আমি খুবই আশ্চর্য। তো আমি পরের দিন যখন গেলাম, আমাকে আর ঢুকতে দেয় না ভিতরে, যে পর্যন্ত প্যারেন্টসরা যেতে পারে অতটুক। হ্যাঁ, দিবে না কিছুতে ঢুকতে। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অফিস রুমে যাব। অফিস রুমে আমার বাচ্চাদের তো আপনার কাগজপত্রের জন্য, যেহেতু আমার বাচ্চারা স্কুলে পড়ে, আমার বাচ্চাদের কিছু ডকুমেন্ট বা কাগজপত্র এগুলোর ওটা কথা কি বলে আর্মি আমি, পরিচালিত একটি স্কুল?
জি, মহাখালী ডিওএইচএস এ। হুম, এই কথা বলে আমি গিয়ে প্রিন্সিপালের রুমে গেলাম। প্রিন্সিপাল আমার সাথে কথাই বলবেন না। তারপরে আমি বারবার বলছি যে আমি তো আপনার রুম থেকে যাব না, কারণ আপনি আমার অনেক ভালো স্যালারির একটা খুবই সম্মানজনক জব ছিল। আপনি সেখান থেকে আমাকে বারবার বলে বলে, আমি যখন সকালে এখানে করছি, ইভিনিং এ ওখানে করছি, তারপরেও আপনি আমাকে সেখান থেকে ছাড়ানো করিয়েছেন। আমি দুটাই কিন্তু সুন্দরভাবে করছিলাম। তারপরেও আপনি ওটা আমাকে বললেন যে বাচ্চা বড় না টাকা বড়, হুম, বাচ্চাদেরকে বুকে নিয়ে আসবেন, বুকে নিয়ে যাবেন, এই কথা বলে আপনি আমাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে আমাকে এই স্কুলে ঢুকানো করিয়েছেন। হ্যাঁ, আমার সেই স্যালারির 3 ভাগের 1 ভাগ স্যালারি বিআইএসএ। তারপরে আপনি কিসের জন্য আমাকে এ কথা বলে আমাকে এখন 7 মান্থ পরে আমাকে এখান থেকে বাদ দিচ্ছেন? তখন বলে এখানে আমার কোনো কিছু বলার নাই, আপনি যান সেনাপ্রধানের কাছে। তারপরে সেনাপ্রধান ছিলেন ইকবাল করিম ভুইয়া। তো উনার কাছে আমি, ওই যে আমার আর্মি হেডকোয়ার্টারে ঢোকা বন্ধ হলো, হ্যাঁ, হুম, হুম, সেই উনার পিছনে ঘুরতে ঘুরতে, মানে আনটিল দ্য ডে আমি আর্মি হেডকোয়ার্টারে আর কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে পারিনি। হুম, হুম, ওকে। আর আপনার সন্তানদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কি কোনো ডিসক্রিমিনেশনের শিকার হয়েছে তারা? আপনি এখন একটা পর্যন্ত ইন্টারভিউতে তো সম্ভবত বলছিলেন যে নেভিতে ইন্টারভিউর ক্ষেত্রে একটি ঘটনার কথা। আমার ছেলে একটা আইএসএসবির জন্য ট্রাই করেছিল। সেটা কি, আমার ছেলে হচ্ছে আপনার স্ক্রিন আউট হয়েছিল, বাট ওর প্রিপারেশন কেমন বা কি সেটা তো হচ্ছে পরের ব্যাপার, কিন্তু প্রথমে যে ইনসিডেন্ট গুলো আমার ছেলেটার সাথে হয়েছিল, যেটা আসলে কারোর সাথে হয় না, ও তো এখন পর্যন্ত একবারই দিয়েছে। হ্যাঁ, তো ওখানে যেটা আমি দেখেছিলাম আপনার, উম, আহ, ওকে যেভাবে চেক করা হয়েছিল, হ্যাঁ, ওটা আর কোনো ছেলেদের ক্ষেত্রে হয়নি। হুম, হুম, অন্য প্যারেন্টসরাও একই কথাই বলছিল যে ও সবার চেকিং হয়ে গেছে, আমার ছেলে ছিল মিডলে, কিন্তু ওর একটা ব্যাগ ঝাড়া ঝাড়াঝাড়ি করে দেখা, ওর কাপড়গুলা বারবার খুলে দেখা, ও ভাঁজ করে রাখে আবার খুলে খুলে দেখে, এই জিনিসগুলা হয়েছিল। আমি আপনাকে যেটা বলছি, দেখেন, আমার কাছে কেন জানি মনে হয় যে মাঝে কোনো একটা সমস্যা আছে। আমি যদি রিচ করতে পারতাম আমাদের হায়ার অথরিটি পর্যন্ত, তাহলে মনে হয় মাঝে যে প্রবলেম গুলো আছে এগুলো মনে হয় থাকতো না। কারণ 2009 থেকে আমি মাঝে আমার মনেও অনেক ক্ষোভ ছিল যে আমাকে কেন অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না। বাট ডে বাই ডে আমি যা কিছু দেখতে পাচ্ছি, যে দেখেন, আপনাকে আমি যেটা বললাম যে 57 ফ্যামিলির মধ্যে এমন না যে 56 ফ্যামিলিকে ফেভার করা হচ্ছে, হুম, হুম, লিমিটেড ফ্যামিলিকে ফেভার করা হচ্ছে। তো আমার কাছে প্রথমে অনেক ক্ষোভ জন্ম নিয়েছিল মনের মধ্যে, বাট আমি এখন বুঝতে পারছি যে না, এখানে কোনো সমস্যা আছে। হ্যাঁ, আমরা যদি আমাদের হায়ার অথরিটি পর্যন্ত রিচ করতে পারি, আমার মনে হয় আমরা যদি ওখানে কথা বলি, নিশ্চয়ই সমস্যাগুলো কেটে যাবে। বাট এই পর্যন্ত আমরা আসলে রিচ করতে পারিনি, রিচ করতে হয়তো বা দেওয়া হয়নি। হুম, হুম, হ্যাঁ, আমার ধারণা। জি, জি। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আম বিডিআর এর এই হত্যাকাণ্ডের আ আ ঘটনা তদন্তের জন্য যে ৬ আগস্টের পরে যেই তদন্ত কমিশন গঠন করা হয়। এই তদন্ত কমিশন কেমন তদন্ত করছে বা তার প্রতি আপনার আস্থা আছে কিনা? আচ্ছা, আমি একদিন গিয়েছিলাম, তো আমার এখন পর্যন্ত আস্থা আছে। আর তদন্ত শেষ হওয়ার পরে আসলে বুঝতে পারবো আহ, যে এর আগে তো আসলে কিছু বলতে পারছি না, সেক্ষেত্রে বলতে পারবো। আর আমার একটা কথা কি ভাইয়া, যে আমরা একটা কথা মেনশন না করলেই না, যে পিলখানাতে হত্যাকাণ্ড যেটা হয়েছে, আমি আমার প্রতিটা ইন্টারভিউতে 2009-এও বলেছিলাম, আমার অনেকগুলো ইন্টারভিউ আর পরবর্তীতে দেখানো হয়নি। আমি মনে হয় একটাই ফ্যামিলি যে 2009 থেকে এখন পর্যন্ত বলেছি যে সৈনিকরা এত বড় কাজ করতে পারে না। হুম, হুম, বাট আমি কখনোই বলিনি যে পিলখানায় যারা ছিল, হ্যাঁ, তারা নির্দোষ ছিল। আমি কিন্তু এই কথাটা কখনো বলিনি। হুম, হুম, কারণ পিলখানায় এই ধরনের আহ বেয়াদবি ধরনের আচরণ আমি আমার হাজবেন্ডের সাথে 3.5 বছর ছিলাম, আমি কখনো দেখিনি। কোনো
আহ, সৈনিক এরকম করতে পারে। বা আমি যখন আমার মালপত্র গুছানোর জন্য 34 রাইফেল ব্যাটালিয়নে গিয়েছিলাম, ওদের যে আবেগ দেখেছি, ওদের যে কান্নাকাটি দেখেছি, ওদের অসুস্থ হয়ে পড়ে যাচ্ছে কাঁদতে কাঁদতে আমি যাওয়ার পরে, ওগুলো ওগুলো হচ্ছে একেবারে রিয়েল। হ্যাঁ, তো পিলখানাতে সেদিন বিপদগামী ছিল অনেক বেশি, কিন্তু তাদেরকে এটা প্রশ্রয় দেওয়া হয়েছিল, তাদেরকে অনেক বেশি বিপদগামী করে তোলা হয়েছিল টাকার বিনিময়ে, বা প্রশ্রয় দাতা ছিল হচ্ছে আওয়ামী লীগের। হ্যাঁ, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ যেটা আপনি ইলিয়াস হোসেনের ওটাতেও শুনেছেন, যে তাপসের ব্যাপারটা, আমি জানতাম আওয়ামী লীগ, কারণ আমার হাজবেন্ড বলেছিল যে এখানে বয়স পার হয়ে গিয়েছে বা ফিজিক্যাল ফিটনেস ঠিক নাই। হ্যাঁ, বিডিআর এর সদস্যরা বাইরে থেকে আসছে বলেছিল। আমার হাজবেন্ড বলেছিল লীগের নেতারা আছে, ভিতরে মিছিল হয়েছে আওয়ামী লীগের, মানে ছাত্রলীগের। হ্যাঁ, আমরা যখন কোয়ার্টার গার্ডে ছিলাম আমরা শুনেছি। আবার এত বেশি ফায়ারিং হয়েছে ভিতরে, এলোপাথারি ফায়ারিং, সেগুলো কিন্তু বিপদগামী সদস্যরাই করেছে। তারপরে আমার হাজবেন্ড কিন্তু বলেছিল এনএসজির কথা, তারপরে বলেছিল ইন্ডিয়ান্সের কথা। তো আপনি এখানে কোনোভাবেই আমি অস্বীকার করতে পারি না যে বিডিআর সদস্যরা ছিল না। দেন আমি দেখেছি আপনার বিডিআর সদস্যরা যারা আছে, যাদেরকে, হ্যাঁ, যারা মনে করেন ঢাকার বাইরে ছিল বা পিলখানাতে যারা ওই সিচুয়েশনে পড়ে পালিয়ে গেছে, যে তাদের তো এতটা সাহস থাকার কথা না, যারা এই সিচুয়েশনটার মধ্যে থাকতে চায় না বা অন্যায় করতে চায় না বা অফিসার কিলিং করতে চায় না, তারা অনেকে পালিয়ে গেছে এখান থেকে। হ্যাঁ, তো এই ধরনের সদস্য যারা আছে, তাদের সাথে পরবর্তীতে যখন আমার কথাবার্তা হয়েছে, মানে 24 সালে, 25 সালে, তো তাদের কাছ থেকে আমি যতগুলা জিনিস এ পর্যন্ত জানতে পেরেছি, হ্যাঁ, যে জিনিসগুলা একেবারে অন্যরকম ছিল। হ্যাঁ, তারা যারা যারা পরবর্তীতে জেলে গেছে, জেলে গিয়ে জেলবন্দীদের কাছ থেকে অনেক কিছু তারা শুনেছে, তারা তো পরবর্তীতে চলে আসছে, হ্যাঁ, অল্প সময় জেল খেটে। তো এই সমস্ত মানুষদের কি হয়েছে জানেন, যে এক কথা বলে তাদেরকে জেলে ঢুকানো হয়েছে, পরবর্তীতে তাদের অন্যভাবে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। তো আমার কথা হচ্ছে যে সঠিক ইনভেস্টিগেশনটা যদি না হয়, তাহলে মূল পিছনে কারা ছিল এই জিনিসটা তো জানা যাবে না। আরো একটা জিনিস আমি এখানে এডিশনালি আমি বলতে চাই, আমার হাজবেন্ড ছিল 34 রাইফেল ব্যাটালিয়ন থেকে, ওর পোস্টিং হয়ে গেছিল 22 জানুয়ারিতে, যার 27 জানুয়ারিতে ফেয়ারওয়েল হয়ে যায়। ও নতুন করে জয়েন হবে 25 এডিতে রাজেন্দ্রপুর, সেটাও ছিল রাজেন্দ্রপুরে, ও ওখানে যাবে। কিন্তু আরেকটা অফিসার ছিল মেজর সাইফ, মেজর সাইফের জায়গায় আমার হাজবেন্ডকে কি করে ওখানে আপনার প্যারেডে পাঠিয়ে দেওয়া হয়। আবার 34 রাইফেল ব্যাটালিয়নে গিয়ে শুনলাম যে 24 ফেব্রুয়ারিতে মেজর সাইফ আর সেক্টর G2 তাদের ফ্যামিলিকে পাঠিয়ে দেয় আহ, তাদের বাসায়। ঠিক আছে, আবার আহ, মানে তারা যদি হত্যাকাণ্ডের বিষয়ে কিছু নাই জানবে, 24 ফেব্রুয়ারিতে কি করে তারা তাদের ফ্যামিলিকে পাঠিয়ে দেয়, যে মেজর সাইফের আমার হাজবেন্ডের জায়গায় মানে যার জায়গায় আমার হাজবেন্ড প্যারেডে আসছে। হ্যাঁ, আবার এই মেজর সাইফ আপনার 25 তারিখে ইউনিট মানে ব্যাটালিয়ন ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু 25 তারিখে ব্যাটালিয়নে কেউ কোনো ঝামেলা করেনি। ইভেন অ্যাক্টিং সিও যে ছিল, অ্যাক্টিং সিও তার ফ্যামিলি নিয়ে ঠিকই 25 তারিখে কিন্তু ব্যাটালিয়নে ছিল। তাহলে উনি ব্যাটালিয়নে কি করে থাকলো? ব্যাটালিয়নে যদি ঝামেলাই হতো, তাহলে তো রংপুর ব্যাটালিয়নে উনি থাকতেন না, তাই না? আবার সেই রংপুরে যে ডিএডি ছিলেন, হ্যাঁ, ডিএডিএস কে আমিন, সে আহ, সে অত্যন্ত উচ্ছৃঙ্খল একটা লোক ছিল। আহ সে 25 তারিখে রাত্রে 8:30টার পরে আমার হাজবেন্ডের অফিস রুমটা ক্লার্ককে দিয়ে খোলানোর পরে আমার হাজবেন্ডের চেয়ারে বসে টেবিলে পা উঠায়, পা উঠিয়ে সে ওখানে কয়েকজন সৈনিককে ডেকে বলে, তোদের তানভীর স্যার ফুটুস। সে 25 তারিখ রাত্রে 8:30টার পরে কি করে জানে তানভীর ফুটুস? আপনি জিনিসটা বুঝেছেন? আমি যখন 2.5-3 মাস পরে আমার মালপত্র গুছাতে রংপুরে গেছি, তার সামনে দাঁড়িয়ে, ডিএডি তো অনেক বড় পোস্ট বিডিআর এর জন্য, সে তো আর্মি অফিসার না, বিডিআর থেকে সিনিয়র পোস্টে যায়, সে তাদের জওয়ানরা তার সামনে দাঁড়িয়ে আমাকে কাঁদতে কাঁদতে বলছে,
হ্যাঁ, এই কথাটা যে ম্যাডাম এই কাজ কিন্তু সে করেছে, সে জড়িত, তাদের জওয়ান বলে দিচ্ছে। তো দেখেন, এই লোক কিন্তু 6-7 বছর জেল খেটে বের হয়ে গেছে। তো এই লোকের কি পানিশমেন্ট হওয়া উচিত না? এই লোক কি করে বের হয়ে যায় ইভেন আপনার আপনার এই আপনার আপনার স্বামীর সাথে যে আপনার কথোপকথনটা ফোনে হয়েছে সেটা টোটাল কত মিনিটের ছিল আপনার মনে আছে? ভাইয়া মনে নাই, তখন তো আমাদের চতুর্দিকে গোলাগুলি হচ্ছে, আমাদের তো ওই অবস্থা নাই। আপনাকে আরেকটা কথা বলি, আমার আম, এই যে ডিএডি এস কে আমিন যার কথা আমি বলছি, এই ডিএডি এস কে আমিন তাকে পরিচয় দিত ডিএডি তৌহিদের ভাই বলে। আমরা তো ডিএডি তৌহিদকে তখন চিনি না। তো সে প্রায় সময় বিভিন্ন জওয়ানদেরকে বলতো যে এখানে যদি কোনো অফিসারও উল্টাপাল্টা করে, তাকে আমি পাঠাই দিব একদম ইয়েতে, খাগড়াছড়ি, রাঙামাটি, অমক তমক, মানে বিভিন্ন রিমোট জায়গায়। এই কথা কিন্তু সে বলতো, কারণ আমার ভাই আছে হেডকোয়ার্টারে তৌহিদ। তারপরে আমার হাজবেন্ড যেই রানারটা নিয়ে পিলখানাতে গেল, হ্যাঁ, পিলখানাতে যাওয়ার পরে সেই রানার ডিএডি রানার হচ্ছে আবু সালেক। সেই রানার আপনার আমরা পিলখানা থেকে বের হওয়ার আগে, মানে আমি আমার বাচ্চাদের সহ বের হওয়ার আগে, সেই রানার আমাদের বাসায় উত্তরায় গিয়ে হাজির হয়ে গেছে। মানে আমাদেরকে কেউ রেস্কিউ রেস্কিউ করার আগে সে আমাদের বাসায় গিয়ে, সে আমাদের ড্রাইভারের রুমে খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। আপনি বুঝতে পারছেন জিনিসটা? এবং সে সেখানে কয়েকদিন স্টে করে। স্টে করার পরে তারপরে যখন আমি তো এদিকে তানভীরকে খুঁজি আর বাসায় যাই রাত্রে 2টা 3টার সময়, এভাবে কয়েকদিন কেটে গেছে। তারপরে সে যখন ওই বাসায়, মানে আমি যখন 2-3 দিন পরে আমি যখন জানতে পারি জিনিসটা, তার সাথে যখন আমার কথাবার্তা হয়, সে আমাকে, আমার সাথে কথাবার্তা হওয়ার পরে সে বলল আমাকে পিলখানায় যেতে হবে। আমি তার সাথে কথা বলতে চাইলাম, সে আর দাঁড়ালো না, সে চলে গেল বাসার থেকে। হ্যাঁ, তারপরে শুনলাম তার সাথে আমার পিলখানায় দেখা হলো। পিলখানায় আমাকে ডাকা হলো, পিলখানায় ডাকার পরে তার সাথে আমার দেখা হলো। আম, ওখানে ডাকানোর পরে তার সাথে দেখা হওয়ার পরে শুনলাম তার জেল হয়েছে। এরপরে এই এই কিছুদিন, কয়েক মাস আগে জানলাম যে ওই যে গাজীপুরে যে একজন এমপি আছেন, আম, নামটা ওই যে কয়েকদিন আগে কিছু ছেলেরা, মোজাম্মেল হক। ছাত্ররা, জি জি, তার কাছ থেকে সে ফুললি বেনিফিট নিচ্ছে। সে জেল থেকে ছাড়া পেয়েছে, এবং সে ভালো আছে। তাহলে জি। আপনি দেখেন, যেই অফিসারের ডেড বডিটা পাওয়া যায়নি, যে অফিসারকে জানতে পাচ্ছি যে একজন এমপি উঠাই নিয়ে গিয়েছে, তাহলে তার রানার কি করে এরকম ভালো থাকে? আর তার ডিএডি এসকে আমিন, তার যে ডিএডি ছিল ব্যাটালিয়নের, যে বলছে তোদের তানভীর স্যার ফুটুস, তারা কি করে বাইরে সার্ভাইভ করে? আরো একটা জিনিস হচ্ছে, এই ডিএডি এসকে আমিনের যে ছেলে মঞ্জুর মোর্শেদ, সে আজকে থেকে 1 থেকে 1.5 মাস আগে আমাকে নক করে নিজে থেকে। তো নক করার পরে আমাকে বলছে যে আপনাকে আমি, বিডিআরদের নিয়ে কাজ করছে যেই সমন্বয়কটা, তার নাম হচ্ছে মাহিন সরকার। তো আমাকে বললো আপনার সাথে কি মাহিন সরকারের কথা হয়েছে? আমি বলছি না। তখন আমাকে বললো আপনাকে আমি আপনার স্বামী সম্পর্কে অনেক তথ্য দিতে পারবো, আপনি মাহিন সরকারের সাথে দেখা করেন, মাহিন ভাই খুব ভালো। আমি বললাম ঠিক আছে। তারপরে সে মাহিনের সাথে আমার দেখা করাবে এই হিসাবে সে 10-12 দিন আমার সাথে কনভারসেশন চালানোর পর আমি তার ফেসবুকে গিয়ে দেখলাম সে এসকে আমিনের ছেলে। আমার তো পুরো মাথা ঘুরাই গেছে, বুঝছেন যে এ তো ফ্রড তাহলে। তখন আমি যখন তাকে নিয়ে একটা পোস্ট দিলাম যে এই সেই এসকে আমিনের ছেলে, যা যে আমার হাজবেন্ডের মৃত্যুর পিছনে দায়ী, এইটা দেওয়ার পর সে আমাকে তখন স্ট্রেট বলা শুরু করলো যে আপনাকে আপনি আমাকে এ পর্যন্ত যা বলেছেন আমি ওগুলো ফ্লাশ করে দিব। তখন আমি বললাম আলহামদুলিল্লাহ, আমি তো চাই আপনাকে আমি যা বলেছি, যেগুলো আমি কাউকে বলতে পারি না, আপনি ফ্লাশ করে দেন। তো এই হচ্ছে অবস্থা যে আপনার বিডিআরদের মধ্যে এই যে এখন যে গণজামিন যদি দেওয়া হয়, তাহলে দেখা যাবে কি যে যারা যারা মনে করেন ভিকটিম আছে তারাও মুক্তি পাবে, আবার যারা যারা মনে করেন দোষী আছে তারাও মুক্তি পাবে। আরেকটা বিষয় আমি বলতে চাই, ডিএডি তৌহিদ, ডিএডি আব্দুর রহিম, আব্দুর রহিম আমি যতটুকু জানি জেলে মারা গিয়েছে। তো তার ছেলে এসে আমাকে খুব ইয়ে করে বলেছে সে খুব কষ্টে সার্ভাইভ করেছে তার ফ্যামিলি। তো আমি তো বুঝি নাই ডিএডি আব্দুর রহিম কোনটা, যেহেতু আমি নাম জানতাম না। তবে ডিএডি তৌহিদ, ডিএডি আব্দুর রহিম, এদের যে গ্রুপটা ছিল, 25 তারিখ রাত্রে একজন আর্মি অফিসারকে ধরে নিয়ে এসে কোয়ার্টার গার্ডের মধ্যে অফিসারটাকে গুলি করে মারে।
মারার পরে অনেক রাতে তারা আবার পানি দিয়ে সেই রক্তটা ধয়। কোয়ার্টার গার্ডের প্রত্যেকটা ফ্যামিলি এটা দেখেছে। তাহলে সে কিরকম করে নির্দোষ হয় আপনি বলেন তো? ইভেন ডিএডি তৌহিদ আমার পিঠের এখানে রাইফেল দিয়ে এত মারা মেরেছে, এত মারা মেরেছে। এই ডিএডি তৌহিদকে এখন দেখছি বিভিন্ন জায়গা থেকে ভিকটিম বানিয়ে যে সে নাকি আওয়ামী লীগের শিকার। তো আমার কথা হচ্ছে, আওয়ামী লীগ জড়িত বা ভারতীয় জড়িত, এটার থেকেও বড় জিনিস হচ্ছে যারা বিপদগামী ছিল, যারা এই কিলিংটা হতে দিয়েছে, তাই না? তো এরা যদি এখন মুক্তি পায়, তাহলে এরা কি আমাদেরকে ভালোভাবে বাঁচতে দিবে? কোনোভাবে বাঁচতে দিবে? এরা তো বাংলাদেশেই থাকবে। এদের ফ্যামিলি যদি, এমনকি ইলিয়াস হোসেনের ডকুমেন্টারির পরে আমার ফেসবুকে এসে আমাকে থ্রেট করছে এদের ফ্যামিলিরা, যে আপনার স্বামী, ওই যে যেই কথাটা আমাকে বলেছিল লয়ার, যে কথাটা, সেই কথাটাই এসে আমাকে বলছে, 12 সালের কথাটা, যে আপনার স্বামীকে তো তাপস নিয়ে গেছে, তাহলে আপনি তো আওয়ামী লীগের সুবিধাভোগী। হ্যাঁ, আপনি তো আওয়ামী লীগের সুবিধাভোগী। আপনি আহ, আপনার স্বামীকে না খুঁজে আপনি কিসের জন্য বিডিআর দের পিছনে পড়ে আছেন? আপনি কি মানে এই যে তাপসের সাথে যে ইনভলভমেন্ট, এটার কথা কি আপনি আগে কখনো শুনেছেন, না ইলিয়াস হোসেনের ডকুমেন্টারি পরে শুনেছেন? আমি শুনেছি, কিন্তু তাপস কিনা এটা আমি জানতাম না। আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের এমপি নিয়ে গেছে, এতটুকুই আমি 9 সাল থেকে জানি। তাপসের নামটা শুনেছেন ইলিয়াস হোসেনের ডকুমেন্টারি পড়ে, তাই তো? জি 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 জি। তাপসকে আমার যদি ধারণা কখনো ছিল পাওয়া যায় নানো। তাহলে তাপস হয়তো বা এই ব্যাপারটা বলতে পারবে যে কি হয়েছে তাপসকে সে। কি করে পাওয়া যাবে ভাই বলেন? জি, জি, কিভাবে পাওয়া যাবে তাদের? জি। আম, আমি তো আপনাকে এটাই বললাম যে আমাদেরকে যতক্ষণ পর্যন্ত আমাদের চিফ সাহায্য না করবে, ততক্ষণ পর্যন্ত তো আমি কোনো আশা দেখতে পাচ্ছি না। আমি হ্যাঁ, আর বুঝতে আমি পেরেছি। উনাকে যতবারই রিচ করার চেষ্টা করেছি, বললাম না যে আমরা তো 57 ফ্যামিলি, কিন্তু দেখা যাচ্ছে যে যারা বেনিফিট নিয়েছেন বিগত দিনে, তারাই সব সময় সাথে পাচ্ছে আছেন। আমরা কিন্তু, আমরা 57 ফ্যামিলির মধ্যে হয়তো 10 থেকে 15টা ফ্যামিলি সবসময় উনার কাছে যেতে পারছেন, আর যে বাকি ফ্যামিলি গুলা কখনোই যেতে পারছেন না। জি, আম, ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা ভবিষ্যতে আপনার সাথে আশা করছি আরো বসার সুযোগ হবে, এবং বিডিআর এর এই ঘটনাটার জন্য একটি সফল তদন্ত হয়, এবং যারা প্রকৃত মাস্টার মাইন্ড, যারা এক্সিকিউটর, যারা জড়িত, সবারই যেন যথাযথভাবে শাস্তি হয়, সেই কামনা করছি। আহ, আপনাকে আবারও আমাদের এই অনুষ্ঠানে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাই ভালো আপনাকে। থাকবেন।